মিথ্যা নাটক সাজানোর জন্য এবং তার পাশাপাশি অভিনয়ের জন্য ওবাইদুল ভাই সেরা রে। ক্ষমা করে দাও ওই কিরে কমেন্ট বক্স খোলার আগে ভিডিও দেখো, কারণ ভিডিওর ভিতরে মধু মধু ভরপুর, শুধু রসমালাই আর রসমালাই। বিশ্বাস করেন রাসেল ভাই, ঘুমের ভিতরে কল চলে আসে আমার নামে নাকি 48 মিনিটের একটা নাটক ভাইরাল হয়ে গিয়েছে। আর আমি ঘুম থেকে ওঠার পর ওই নাটক দেখার জন্য বসে পড়ি। আর নাটকের সিনগুলো এমন ছিল যে আমার নামে সব অপবাদ। তো আমি আর দেরি না করে ভেবে ফেলে যেহেতু চেপেছে এই মিথ্যা নাটকের উপরেই আর এই নাটকটি এমন মির্জাফরি ভাবেই তৈরি করা হয়েছে যে এই নাটকের প্ল্যানিং করতে তাদের ডিসকর্ড সার্ভারে বসে থাকা লাগছে 10 থেকে 15 ঘন্টা। তো এই মিথ্যা মির্জাফরি নাটককে ভুল প্রমাণিত করার জন্য আমিও বসে পড়লাম। জিল্লু মির্জাফরে ধর, মাল দে মাল। আর এই মাল না, থানামুখ যে মির্জাফরি নাটকটা সাজানো হয়েছে এই নাটককে ভুল প্রমাণিত করার জন্য প্রত্যেকটা ভিডিওর ক্লিপ দে, सिस्टम पार देंगे। হতাশ আমি বাংলাদেশ টপ ওয়ান নিজেও হতাশ, এবং এই বাংলাদেশ টপ ওয়ান টিমকে যারা সাপোর্ট করে, বাংলাদেশ টপ ওয়ানকে যারা ভালোবাসে, সকলেই হয়ে গেছে হতাশ। আর এই হতাশ করে দেওয়ার কারণই হচ্ছে আমি এতটাই খারাপ, এতটাই বাজে, আমার নামে পুরো 48 মিনিটের একটা অপবাদ তুলে ধরা হয়েছে, যার ভিতরে কতগুলো অপবাদ আছে আমি নিজেও এখনো গুণে শেষ করতে পারিনি। আর ওই 48 মিনিটের ভিডিওর ভিতরে আমার ভয়েস, আমার অনেক সুন্দর সুন্দর ক্লিপ, একদম প্রমাণ সহ সবকিছু হাতে নাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আমি এই ফ্রি ফায়ার কমিউনিটিকে পুরাই হতাশ করে দিলাম। আসলে আমার ভাই বেরাদার, আমি নিজেও হতাশ, আমি কানবো না হাসবো আমি কোনো কিছুই বুঝতেছি না। কেননা আমি এমন একজন ইউটিউবারকে নিয়ে কথা বলেছি বর্তমান বাংলাদেশ সার্ভারের মধ্যে এক নামে সবাই চেনে এবং তার ফ্যান বেস সম্পর্কে সবার মোটামুটি ধারণা আছে, মোটামুটি না সবার ধারণা অনেক বেশি আছে। তার ফ্যান বেজের পাওয়ার পুরাই আগুন, শুধু ফ্যান বেজের পাওয়ার আগুন বললেই হবে না, তার ক্যারেক্টার পিএনজিও আগুন, সে নিজেই আগুন, তার ভয়েস শুনলেই আগুন, মানে ভিউ আর ভিউ। এই কথাটাও সবার মাথায় থাকা উচিত। এই ইউটিউবারকে নিয়ে যদি কেউ মিথ্যা অপবাদ দিয়ে ভিউ কামানোর চেষ্টা করে, তার ফ্যান বেস তার চ্যানেলকে কি করবে বা তাকে কি করবে এইটা সবাই ভালো করে জানে। বিশ্বাস করেন রাসেল ভাই, এই টপ ওয়ান স্কোয়াড মানে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে কত মানুষ আইসে গেছে, মানে কি আর বলবো, বেশি দিন কেউ টিকতেই পারে না, কিন্তু টানা 3 বছর প্রায় আমি একমাত্র এই স্কোয়াডের জন্য সবকিছু করছি, থাকছি এবং কি ছিলাম। তোমাদের মনের প্রশ্ন এখন, ভাই উবাইদুল ভাই তাহলে ভিউ কামানোর জন্য এতদিন এই স্কোয়াডে পড়েছিল? নো ব্রাদার, এই স্কোয়াডকে আমি আমার নিজের মনে করতাম, কারণ এই স্কোয়াডে আমি দীর্ঘ 3 বছর যাবত আছি। এই স্কোয়াডকে এতটাই আপন ভাবছি, এই স্কোয়াডের বিরুদ্ধে কেউ কথা বললে কোনো দিকে না তাকায়, একদম কোনো কিছু যাচাই বাছাই না কইরা মানে তারে খায়া ফেলানোর জন্য উঠা পড়া লাগছি, কারণ এই স্কোয়াডকে আমি এতটাই আপন মনে করছি। এখন বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড এখন হয়ে গেছে 2 ভাগে ভাগ। এই বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড ছিল শুধু র্যাঙ্ক পুশে, তো মাঝখানে হুট করে টুর্নামেন্ট আসার পরে ভাগ হয়ে যায় 2 ভাগে ভাগ, একটা হচ্ছে টুর্নামেন্ট, একটা হচ্ছে র্যাঙ্ক পুশ। এই বিষয়টা আমি দেখলাম না, শত শত ভিডিও আমার সামনে আসলো, কেউ ক্লিয়ার করলো না যে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড এখন 2 ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে র্যাঙ্ক পুশ, একটা হচ্ছে টুর্নামেন্ট স্কোয়াড। টুর্নামেন্ট স্কোয়াড কিন্তু এখন আর র্যাঙ্ক পুশে দেখা যায় না, র্যাঙ্ক পুশ স্কোয়াড কিন্তু এখন আর টুর্নামেন্টে দেখা যায় না। তো এখন কিন্তু বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড বলতে গেলে 2টা, একটা হচ্ছে টুর্নামেন্ট স্কোয়াড, একটা হচ্ছে র্যাঙ্ক পুশ স্কোয়াড। যারা পুরনো প্লেয়ার তারা অবশ্যই জানে র্যাঙ্ক পুশ জিনিসটা কি আর হচ্ছে টুর্নামেন্টটা কি। টুর্নামেন্ট হচ্ছে একটা স্লট নাও, 4-5টা ম্যাচ খেলো, একটা টুর্নামেন্টের কোয়ালিফাই করো, এরকম করতে করতে ফাইনালে যাও, চ্যাম্পিয়ন হয়ে যাও। আর র্যাঙ্ক পুশ বিষয়টা পুরাই ডিফারেন্ট, 2 মাস পর পরে সিজন আছে, তুমি যদি র্যাঙ্ক পুশে টপ ওয়ানে থাকতে চাও তোমার আইডি 24টা ঘন্টা অনলাইনে রাখা লাগবে। শুধু কিন্তু তাই না, প্রত্যেকটা ম্যাচে ফুল প্লাস লাগবে। র্যাঙ্ক পুশ আর টুর্নামেন্ট পুরাই ভিন্ন, যারা বোঝে তাদের আর বুঝাইতে হবে না, অনেকেই আছে একদম ফিটার খায় বোঝে না, তাদের জন্য একটু খোলাসাভাবে বললাম আর কি। তো এই বিষয়টা সবাই ক্লিয়ার হয়ে গেছে, র্যাঙ্ক পুশ আর টুর্নামেন্ট কখনোই এক হতেই পারে না। আর আমি যখন এই বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড আসি, টুর্নামেন্ট বলতে কোনো জিনিসই ছিল না। বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড, বাংলাদেশ টপ ওয়ান নাম তৈরি করেছে এই র্যাঙ্ক পুশ দিয়ে। অতীত ভুলে গেলে চলবে না ব্রাদার, তো অতীত ভুললে কখনোই অতীত তোমাকে ক্ষমা করবে না। আর আজকের ভিডিওতে প্রমাণ ছাড়া কোনো কথাই হবে না। এইখানে একটা বিষয় আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, টুর্নামেন্ট আর র্যাঙ্ক পুশ আলাদা। কেন এই পোস্টটাই তোমাদের মাঝে ঘুরপাক করতেছে। টপিক হলো প্রান্তদাতাকে নিয়ে, এক প্লেয়ারকে নিয়ে মারামারি, কিন্তু উবাইদুল ভাই কি পাগল হয়ে গেল, গাঞ্জা খেয়া বইয়া
পড়ছে ভাই। এইসব আমাদের কেন বোঝাচ্ছে? বোঝানো তো লাগবে ব্রাদার। একটা প্লেয়ার আর একটা আইডির মালিকের ভিতরে পার্থক্য যারা র্যাঙ্ক পুশ করে তারা অবশ্যই জানে। আর যারা সবসময় র্যাঙ্ক পুশ লিডার বোর্ডে থাকে এবং কি আমাদের কাছের ভাই বেরাদার আছে, কেউ এই কথা বলতে পারবে না যে আমি বাংলাদেশ টপ 1 স্কোয়াডের একটা প্লেয়ার। বাংলাদেশ টপ 1 স্কোয়াডের প্লেয়ার হতে পারে আলিফ গেমিং, বাংলাদেশ টপ 1 স্কোয়াডের প্লেয়ার হতে পারে প্রান্ত দাদা, বাংলাদেশ টপ 1 স্কোয়াডের হতে পারে শুভ, বাংলাদেশ টপ 1 স্কোয়াডের প্লেয়ার হতে পারে আমার আইডি খেলা সেই ফারাবি, বাংলাদেশ টপ 1 স্কোয়াডের প্লেয়ার হতে পারে বাংলাদেশের যে কোনো প্লেয়ার। কিন্তু বাংলাদেশ সার্ভারের মধ্যে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, কেউ এই কথা বলতে পারবে না বাংলাদেশ টপ 1 স্কোয়াডে একজন প্লেয়ার হিসেবে আমি আসছি। নো ব্রাদার, বাংলাদেশ টপ 1 স্কোয়াডে আমি বাংলাদেশ টপ 1 স্কোয়াড মেট হিসেবে আসছি। একটা স্কোয়াড মেট আর একটা প্লেয়ারের ভিতর অবশ্যই পার্থক্য আর সম্মান থাকা অবশ্যই দরকার। এখন কি আমার এই কথাটাও বুঝাইতে হবে একটা স্কোয়াড মেট আর একটা স্কোয়াডের প্লেয়ারের ভিতর পার্থক্য কি? ভাই রে ভাই, রাসেল ভাই বুঝাইতে হবে, রাস্তা নাই। কারণ অনেকেই ফিটার খায়, তাদেরকে একদম বুঝাই খাওয়াই দিতে হবে, খাওয়াইলে না খাওয়াইলে হবে না। কারণ আমার নামে যে অপবাদগুলো আসছে, এই মিথ্যা অপমান আমি প্রমাণ তো আজকে করেই দিয়ে ছাড়বো। তো খুলাসা করার জন্য যে কোনো একটা টুর্নামেন্ট স্কোয়াডের নাম যদি তোমরা নেও মনে মনে, ওই স্কোয়াডের হয়তো ম্যানেজার বা যে কোনো কেউ আছে যেটা হচ্ছে পরিচালনা করে, আর 4 জন প্লেয়ার হচ্ছে খেলে। তো টুর্নামেন্টের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদেরকে একটু বুঝাই দিই, কারণ অনেকে আছে বোঝে না, তাদেরকে আমার বুঝাইতে হবে রাসেল ভাই, কোনো রাস্তাই নাই। আসো, গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 পুশ তোমাদের বোঝায়। গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 স্কোয়াড কাকে বলে? গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 স্কোয়াডে কয়টা প্লেয়ার থাকে? গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 স্কোয়াডে সর্বনিম্ন 20 থেকে 22টা 25টা প্লেয়ার খাটে। কই টুর্নামেন্টে 4 জন থেকে 5 জন, আর গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 পুশে 20 থেকে 25 জন মানুষ পাগলা খাটাখাটি খাটার পরে গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 মারা যায়। আর একটু তোমাদেরকে ক্লিয়ার করে বুঝাই, যখন গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 স্কোয়াড করা হয়, স্কোয়াড করার সময় কিন্তু প্রত্যেকটা আইডির ওয়ানারের সাথে, মানে প্রত্যেকটা আইডির মালিকের সাথে কথা বলে স্কোয়াড লিডার। যেমন আমি তোমাদেরকে আমাদের বট ভাই, মানে আমাদের ফেভারিট ইউটিউবার বাংলাদেশ টপ 1 কে দিয়ে বোঝাই। বাংলাদেশ টপ 1 হচ্ছে গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 স্কোয়াডের লিডার। এটা আমি এখনো বলবো, পরে বলবো, সবসময় বলবো। যখন আমি এই স্কোয়াডে প্রবেশ করি, এই স্কোয়াডে আগে থেকেই ছিল মানিক গেমিং, মিস্টার ফারুক এফএফ, তারপরে আমি এই স্কোয়াডে প্রবেশ করি। আর আমি এই স্কোয়াডে প্রবেশ করি একটা সাধারণ প্লেয়ার হিসাবে না, স্কোয়াড মেট হিসাবে। আর আমি যখন এই বাংলাদেশ টপ 1 স্কোয়াডে প্রবেশ করি, বাংলাদেশের ভিতর সব থেকে সুনাম ধন্য এবং নামি সুনামি যাই বলো, যত প্রশংসা করো, এই স্কোয়াডই ছিল। আর আমাকে এই স্কোয়াডে নেওয়া হয়েছিল কি আমার মানে কিছু বললাম না, কোনটা দেখা? অবশ্যই আমার যোগ্যতা ছিল, আমার অ্যাবিলিটি ছিল, এই স্কোয়াডে আসার মতো যোগ্য ছিল। মানে স্কোয়াড মেট হিসাবে আমি বাংলাদেশ টপ 1 স্কোয়াড মেট হিসাবে যোগ্যশীল ছিলাম, এই কারণে এই স্কোয়াডে আমাকে জায়গা দেওয়া হয়েছিল। এখন আমার আইডিতে যদি সব ভুদাই মার্কা প্লেয়ার থাকতো, আমার গেম প্লে যদি ভুদাই মার্কাই থাকতো, আমাকে কখনো এই স্কোয়াডে জায়গা দেওয়া হইতো না। জিল্লু শুধু বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। তো প্রমাণের খাতাটা খুলে ফেলো, আর দেরি করা যাবে না, অনেক দেরি করে ফেলেছি ইন্ট্রো দিতে দিতে। এটা আমার ইন্ট্রো ছিল, মানে সেকেন্ড ইন্ট্রো। তো আজকে আমি একজন ইউটিউবারকে অনেক মিস করতেছি, অনেক। সে যদি এই ভিডিওটা দেখে বা তার সামনে যায়, আমি বলবো মিস ইউ সাদিকুল গেমার। আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসসালামু আলাইকুম আমার ভাই ব্রাদার, তোমাদের সকলের কি অবস্থা? আশা করি তোমরা সকলেই ভালো নাই না ভালো আছো। কোনটা তো ভালো না থাকলেও ভালো এখনই হয়ে যাবা এই ভিডিও দেখার পরে। আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেই তো হবে না ভাই রে ভাই। 48 মিনিটের নাটকের ভিতরে আমার অপবাদ দেওয়া হয়েছে অনেক অনেক, সেগুলা প্রমাণ করতে বসে পড়ছি। তো শুরু থেকেই প্রমাণ করা শুরু করি। কাকে এতদিন সাপোর্ট করলাম, কাকে এতদিন নিঃস্বার্থভাবে ভালোবাসতাম, যে কিনা তার টিমমেটের সাথেই বেমানি করে। বাংলাদেশ টপ 1 আমাকে সাপোর্ট করেছে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, এবং কি সে কিন্তু নিজের মুখে এই কথাটা স্বীকার করলো যে আমি তার টিমমেট, আমি তার স্কোয়াডের প্লেয়ার না। স্কোয়াডের প্লেয়ারের প্রতি সে অধিকার খাটাইতে পারবে, টিমমেটের প্রতি ওই অধিকারটা খাটাইতে পারবে না। আমার কথা শুনে অবাকও লাগতে পারে যে মানুষটা নিজে ছিল না কোনো গেম প্লে, যে মানুষটা নিজে কখনো গেম খেলতো না। ভাই রে ভাই, এই কথা শোনার পরে তো আমি তো পুরো আসমান থেকে পড়ে গেছি। তোমরা এখন এই প্রমাণ দেখার পরে তোমরা আসমান থেকে পড়বা না, শুধু জমিনেও ঢুকে যাবা। তো বেশি কি বলবো ভাই, হাসবো না কানবো আমি। তো 2022 আর 2023 চলো একটু ঘুরে আসা যাক, বেশি না।
এখন তোমাদের আমি যে ক্লিপটা দেখাচ্ছি 6 ফেব্রুয়ারি 2023 আর 2023-এও কিন্তু ওই টাইমে কোনো জোন পুষার আসে নাই। স্কোরে দিকে তোমরা লক্ষ্য করো, আমি আছি, তারপরে মানিক গেমিং, তারপরে বাংলাদেশ টপন, তারপরে হচ্ছে মিস্টার ফারুক এফএফ। আর মিস্টার ফারুক এফএফ এর আইডিতে কিন্তু খেলতো তামিম সাকিন, বাংলাদেশ টপন আইডিতে খেলতো ইভন ভাই, মানিক গেমিং আইডিতে কে ছিল আমি ভুলে গেছি। তো আমার আইডিতে আমি ছিলাম, সেই প্রমাণ একটু তোমাদেরকে দেখাই। আর আমার আইডি লেভেল কিন্তু ওই টাইমে 86 হয়ে গেছে এবং কি রিজনের অ্যাভেতার ব্যানার তোমরা দেখতে পারতেছো সাইডে। মারেন ওবাইদুল ভাই মারেন, মারেন ওবাইদুল ভাই মারেন, পেছন সাইডে একটা বল মারেন। বল নাই ভাই, বল নাই। এটাকে মারেন ওর উপরে। আচ্ছা ওই ভাই কিল দেন, মারেন না মারেন না, আপনি আর মারেন না ওবাইদুল ভাই, আপনি আর মেলেন না। আমার ভাই বিরাদর, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ টপার আইডিতে ইভন ভাই ছিল, ইভন ভাই মারা গেছে, মিস্টার ফারুক এফএফ আইডিতে মেবি তামিম সাকিন ছিল, তারা লাইভ স্ট্রিমে ছিল। ওই লাইভ স্ট্রিমের ক্লিপ কিন্তু আমি সংগ্রহ করছি ভাই, সংগ্রহ করতে বিশ্বাস করো খুঁজতে খুঁজতে ভয়রান হয়ে গেছি। তারপরে যখন পাইছি এক গাদা অনেক ক্লিপ পাইছি। তো এইখানে কিন্তু মানিক গেমিং এর কিল ছিল না, তো ইভন ভাই কিল দিতে বলছিল। তো এই ম্যাচটা একটু শেষ পর্যন্তই আমি কিন্তু নিজে ঘোরাঘুরি করতেছিলাম, দেখতে পাচ্ছ আমি কিন্তু কিল করতেছি না। আমার কিল মেবি 5 কিল ছিল। ওই টাইমে কোনো জোন পুষারের সিস্টেম ছিল না, জোন পুশ যে দিবে ওই সিস্টেম ছিল না, সবাই ভাগাভাগি করে কিল নিয়ে গ্র্যান্ড মাস্টার রিজন পুশ করা হতো। এই কথাগুলো ওল্ড প্লেয়ারদের বুঝাইতে হবে না, তারা সব কিছু জানে। যারা নতুন ফ্রি ফায়ার গেম খেলে তারা ওই টাইমের সিচুয়েশনগুলা কখনো দেখে নাই, হ্যান্ডেল করে নাই, মানে কি আর কইতাম। যাই হোক, ফাইনালি কিন্তু আমাদের হয়ে যায়। আর এইখানে কিন্তু ইভন ভাই আমার নাম ধরেই সরাসরি ডাকতেছিল। ইভন কি আমার ভয়েসের সাথে একটু হলেও তোমাদের মিল লাগতেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাই দিও। তো আমার এখানে এসে কিন্তু 6 কিল ছিল, মানিক গেমিং ছিল 5 কিল, বাংলাদেশ টপন 8 কিল, তামিম সাকিনের 11 কিল। এখানে একটা বিষয় হচ্ছে মানিক গেমিং আইডিতে মেবি ফোন ফিলার ছিল নাকি পিসি ফিলার ছিল আমি জানি না, কিন্তু ফারুক এফএফ আর ইভন ভাই, তো মিস্টার ফারুক ভাই, তামিম সাকিন আর ইভন ভাই তারা তো পিসি প্লেয়ার, তোমরা সকলেই জানোই। কিন্তু এই একটা ক্লিপ দিয়ে কি প্রমাণিত হবে যে আমার গেম প্লে ছিল না, আমি গেম জীবনে খেলি নাই আমি, মানে আর কি বলবো। তো আরো ক্লিপ প্রয়োজন। চলো জিল্লু, কি রে কি দেরি করিস কেন ভাই, আর একটা ক্লিপ কে তাড়াতাড়ি ওবাইদুল ভাই মাথাতে 3 গ্রেনেড আছে, আমাকে দুটো ল্যান্ড মাইনাস। আমার ভাই ফিরাদার, তোমরা কিন্তু স্পষ্ট এখানে শুনতে পাচ্ছ ইভন ভাই আমার নাম ধরে ডাকতেছে, উবাইদুল ভাই আমার কাছে 3টা গ্রেনেড আছে। আমি উত্তরে কি বলছি, আমার কাছে 2টা ল্যান্ড মাইন আছে। তার মানে ওই টাইমে মাত্রই নতুন ট্রিটমেন্ট প্লাস এসেছে, মানে বোম দিয়ে ডাউন হও, ল্যান্ড মাইন একটা মারো ডাউন হও, নতুন নাটক গ্যারনা পাঠাই দেয়। তো আমরা ট্রিটমেন্ট প্লাস নিচ্ছিলাম, সেই ক্লিপটাও তোমরা দেখতে পারলা। কিন্তু এইটুকু কি হবে, উবাইদুল ভাই অভিনয় সেরা রে গাইস। যখন আমি লাইভ স্ট্রিমে এই ক্লিপগুলো পাই তখন আমার মনে পড়ে যায় সেই ইভন ভাইয়ের কথা, যার সাথে প্রতিদিন আমি রাত্রে গেম খেলতাম। মানে বুঝতেছি 2022 সালে যদি প্রতিদিন রাত্রে এই গ্র্যান্ড মাস্টার রিজনের লবি খেলতাম আমি, আমার সত্যি কি গেম প্লে স্কিল ছিল না? আরে এটা তো আমি ছিলাম না, অন্য কেউ, কারণ উবাইদুল ভাই অভিনয় সেরা রে। তো আমি আর দেরি না করে চলে যাই ইভন ভাইয়ের কাছে হেল্প চাওয়ার জন্য। ইভন ভাই, এরকম কোনো ক্লিপ আপনার পিসিতে আছে যে আপনার সাথে গেম টেম খেলছি? তো ইভন ভাই অনেক কষ্ট করে আমার জন্য ঘাটাঘাটি করে দেখে, অবশেষে সেই 22 সালের ক্লিপ ও বের হয়ে যায়। চলো তোমাদের সাথেই দেখি। আমি বিশ্বাস করি না। ভিডিওর ডেটটা দেখেন, ভিডিওর ডেটার টাইমটা। ডেট টাইম দেখাইতেছি, ওয়েট। ভিডিওর ডেট হচ্ছে নভেম্বর 19 তারিখ 22 সাল, টাইম 2:54 এম। তার মানে রাতের লবি। হ্যাঁ রাতের লবি। ওকে ম্যাচটা প্লে করে নাকি? সিজনাইট ডাউন। আমার সামনে হ্যাঁ ডাউন। এই তোমার মধ্যে ইউজ করছি। আর এটা সিজন 7 8
গাইস আমার গেম প্লে স্কুল ছিল না, আমি কোনো কিছু ছিল না গাইস, আমি তো জোন পুষার, কিন্তু সিজন 7-8 এর প্লেয়ার 2022 সালে আমি একা মারছি। কিন্তু এইখানে ভয়েস কিন্তু তোমরা শুনতে পারতেছো, আর আমি কিন্তু ওই টাইমে ফোন প্লেয়ার ছিলাম, ইভন বাই পিসি প্লেয়ার থাকার কারণে ক্লিপগুলো কিন্তু থাকে যায়। আর কিল ফেটের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পারছো আমি কিন্তু 7 কিল করছি, ইভন ভাই 11 কিল করছে। আর ইভন ভাই কিন্তু ওই টাইমে পিসি প্লেয়ার ছিল, আর আমি খেলতেছিলাম ওই টাইমে রাতের লবি। আর রাতের লবিগুলো কেমন হয় এখনো তোমরা জানো, আর 2022 সালে কেমন হতো, যারা 22 সালে খেয়েছে তারা তো অবশ্যই জানে। এইখানে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করা উচিত, এখানে কিন্তু আমার আইডির নাম চেঞ্জ দেখতে পাচ্ছ, আইডির নাম হচ্ছে হামজা উবাইদুল। তো হামজা উবাইদুল আইডি আসলে আমার কিনা আবার বলে দিবে উবাইদুল অভিনয় শিরো রে, তো এই প্রমাণটা আগে তোমাদের দিয়ে নি। এইখানে আমি তোমাদের এখন আমার গেম প্লে সহ একটা ভিডিওর প্রমাণে দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ 19 আগস্ট 2022। তো আমি এই গেম প্লেটা আমি প্লে করবো, এটা যেহেতু আমারই গেম প্লে, তো এখানে আমার চ্যানেলের গেম প্লে দেখতে পাচ্ছ। তো ম্যাচের ভিতরে ভিভ্যাস করছে, ঠিক আছে। আমার ভয়েস কেমন ছিল তোমাদের একটু শোনাই। ভিভ্যাস নাম উঠতেছে, তো আমরা কি আজকে এই ভিভ্যাস প্লেয়ার স্কটকে মেরে ভুজে করতে পারবো? বাইরে ভাই এইটা কিন্তু মানে কি বলবো, আর এটা আমার গেম প্লে কান 90 আগে ওইরকম আগে চলতো কিরকম সবাই জানে, কান 90 কিন্তু ডিফল্টের মধ্যে একদম মানে সেই চলতো। আর এইখানে আমি মানে এতটাই নতুন ছিলাম ওই টাইমে, কোন জায়গায় কি মিউজিক লাগানো লাগে এটাও আমি জানতাম না। আর তোমাদের একটু ভয়েস শোনাই। ও ভাই সাহেব ভিভ্যাসকে নক করে দিয়েছি। তোমরা দেখতেই পারতেছো ভিভ্যাস ইলিমিনেটেড কিল করেছে হামজা ওবাইদুল। তো গাইস এইখানে কিন্তু আমার আইডির নাম হামজা ওবাইদুল এক টাইমে ছিল, এটা প্রমাণ এই ভিডিওর ভিতরে পেয়ে গেছে তোমরা। তো ওই সময় রিজন কিন্তু পুশ দিতাম, আমি গেম রেগুলার খেলতাম, তো আরো প্রমাণ দেওয়া লাগবে, কারণ ওবাইদুল অভিনয় সেরা রে। তারপরেরটা এটার ডেট টাইম এটারও দেখাই দিচ্ছি, ঠিক আছে। এটা 19 নভেম্বর 2022 সাল 3:10, মানে এটা একটু পরের ম্যাচ, ডেলিমিশনের আগে। এখানে একটা এনিমিকে আমি হেডশট দিয়ে মারছি, এই কারণে তোমাদেরকে দেখানো আমার উপরে যে অপবাদটা দেওয়া হয়েছে। আমার গেম প্লে স্কিল কোনো ছিলই না, আমি গেম খেলতামই না, কিন্তু এখানে গেম খেলছি। আমার ভয়েস সহ ক্লিপ এই ভিডিওর ভিতরেই আছে, তোমরা ভয়েস শোনো। ওকেন নাই কত দিন শুরু কর আরে পাল্টা না ভাই, তোমরা ভাই কানা ভাই। এখানে কিন্তু মারুফের ভয়েসটা জোরে শোনা যাচ্ছে, আমি আস্তে আস্তে কথা বলতাম, তো আমার ভয়েসও কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে। আর আমি যাচ্ছিলাম হচ্ছে সামনে একটা ভেন্ডিং ছিল, ওইখানে রিভাইভ দেওয়ার জন্য। তো রিভাইভ দিতে যে আমি নিজেই শহীদ হয়ে গেছি, তো সেটা বড় কথা নাই। দেখো কে আমার রিভাইভ দিতে যাচ্ছে না, কারণ এখানে মরে গেলেই জয় বাংলায় যাবে, কারণ জন পুষারের কিন্তু খেলা ওই টাইমে ছিল না। আশা করি আমার ভাই বিরাদার আর প্রমাণ দিতে হবে না, কারণ আমার ভাই বিরাদার এতটা ছোট না, ফিটারও খায় না যে তাদেরকে একদম খাওয়াই দিতে হবে। সব কিছু প্রমাণ সুন্দরভাবে তুলে ধরছে। এখানে কিন্তু কিল টিল আমরা দেখতে পারলাম, আমি যে কিল করতে পারতাম মানে আমি খেলতাম, এটাই আমি প্রমাণ করছি। আমার কথা শুনে অবাকও লাগতে পারে যে মানুষটা নিজে ছিল কোনো গেম প্লে, যে মানুষটা নিজে কখনো গেম খেলতো না। कैसा लगा मेरा मजाक? এখন আমার কথা হচ্ছে যে মানুষটা নিজের কোনো গেম প্লে ছিল না, অন্যের গেম প্লেকে নিজের বলে চালিয়ে দিয়ে সে আজকে এত বড় একজন ইউটিউবার, এবং তার পিছে কিন্তু আমার অবদান কতটুকু এটা তোমরা জানো। এবং সেই মানুষটাই যাকে আমি ভাই বলে সম্বোধন করতাম, সেই ভাই নাকি আজকে আমারে পিছন দিয়ে কিছু একটা ঢুকাই দিছে। ব্রাদার নিজের তলিতে ফুটা রাখি কেন অন্যর তলিতে উকি দাও? আমি যে আমার চ্যানেলে প্রান্তর ভিডিও আপলোড দিয়েছি একটা কারণ আছে। কি কারণ? আমি যখন বাংলাদেশে থাকছি বা আমি যখন মেহনত করতে পারছি, আমি যখন অনেক টাইম আমার হাতে ফ্রি টাইম থাকছে, আমি আমার চ্যানেলের সব ভিডিও আমি নিজেই আপলোড করছি। আর এই ভিডিওর পিছনে অনেক বড় রহস্য আছে, সেটা না হয় একটু পরেই বলি। আর আমার যুক্তি আছে, আমি সৌদি আরবে থাকি আমার ফুল ফ্যামিলির সাথে, আমি বাংলাদেশে তোমার মতো ফ্রি থাকি না। ইউটিউব আমার জব না, আমি একটা জব করি, জবের পাশাপাশি ইউটিউব আমার শখ, আমি করি। তো আমি কোনো ভিডিওতে এই কথাও বলি নেই যে অন্যর ভিডিও আপলোড দিয়ে নিজের দাবি করি নেই। ব্রাদার তুমি এটা কি করলা? আমি এখন যে প্রমাণ দেখাবো আমাকে গালি দিও না। নেমে আছে তার চেয়ে বড় কথা গেছে, দেখো আমরা একটু সামনের দিকে যাবো, মেবি সামনে না পিছে কোন দিকে নেমে আছে ভাই, ভাই নিচে নেমে ওই চাচা দুইটা তিনটা, ওই একটা চাচা ওই রিমন ভাই সিজন এইট রিমন ভাই ওই আসো টিমমেট পুরো এই ভাই কে বিএসএস মারে পুরো বাইরে ভাই, মানে বিএসএস একদম 3 লেভেলের মাইরা আছে ভাই, মানে একদম এমন যাতা মারবো
জাতাকে একদম শহীদ হয়ে যাবো। বাট মেন কথা ওই ভাই আবার ড্যামেজ 100 করে খাইতেছে ভাই, কেউ ডাউন হচ্ছে ভাই, গাড়ি দেখে ছয় মারলো এবার এই কি ভাই, এটা না মাত্র মারলো ভাই, ডিএস লিড জিয়াত না কি যেন নাম, আবার আইসা মারতেছে, এটা কি কোনো কথা? এই ভাই 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 টোটাল গেমিং ডাউন, টোটাল গেমিং মার ভাই, আকাশ ভাই কেমন করে ডাউন হয় ভাই, সর্বনাশ। ওই দেখে 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 গাইস সবগুলো কিন্তু এখানে ড্যামেজ, মারো গ্রেনেড, মারো গ্রেনেড, সবগুলো ড্যামেজ, আবার 100 ড্যামেজ, আবার 100। ওই রিমন ভাই ডাউন, রিমন ভাই ডাউন, ধরো 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 ধরো, লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান, আকাশ ভাই পুরো স্কোয়াড শেষ ভাই, আমি কিছু বলিব না। ভাইরে ভাই এই স্কোয়াড আমি প্রায় 3 বছরের মতো আছি, কিন্তু আমি জানতামই না আমাদের বাংলাদেশ টপ 1 ভাই, আমাদের ফেভারিট ইউটিউবার এত সুন্দর স্নাইপার চলে। তো এই স্নাইপারের উপরে আমি যদি রিয়াকশন না দিই তাহলে কি হয়? ওরে মুভমেন্ট অ্যাকুরেসি সব কিছু সেই সেরা, ডাবল স্নাইপার গেম পেলে আমার ডাবল M2 হাতে 4 কিল করে ফেলেছে। সামনে টিপ রিমনের ফুল স্কোয়াড, টিপ রিমন ভার্সেস বাংলাদেশ টপ 1 একাই গাড়ি দিয়ে হুন্ডা দিয়ে উড়াই দিছে বার, সেটা বড় কথা নাই। হ্যাকার লেভেলে স্নাইপার গেম পেলে তোমরা তোমাদের বড় ভাই কয়েল মল্লিক, আরে কয়েল মল্লিক না সাকিব মল্লিক ভাইরে জিগাও যায় এই গেম পেলেটা কর। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা সকলেই জানি, আমি সারা জীবন জেনে আসলাম যে সাকিব মল্লিক হচ্ছে ভাই বিরাদার। আমি এতদিন এটাই জানতাম, তোমরা কি জানতা? তোমরা অবশ্যই কমেন্টে মতামত করে জানাই দিবা। কিন্তু এই ভিডিও দেখার পরে আমি জানলাম যে সাকিব মল্লিক বাংলাদেশ টপ 1 এর ব্যাকআপ প্লেয়ার ছিল। তোমরা কিন্তু এখানে দেখতে পেলে তাদের কিন্তু একটা বড় সড়ো এখানে মাইনাস লেগে গেছে, সেখানে কিন্তু শুধু মানে আকাশ ভাই মরে গেছিল, এখানে গেছে আমাদের আইডি, তারপরে গেছে যে ডেড গোজ যে ছিল, দুজনে মিলে গেছে পুরো স্কোয়াড মেরে দিছি। তো সেটা বড় কথা নয়, বড় কথা হলে গেছে গেমের ভিতরে একজন আরেকজন পড়বে, তাদের সাথে তাদের মারামারি হবেই। এটা নিয়ে গেছে এরকম ঘটনাজনক রহস্য বানানোর কোনো দরকার বলে আমি মনে করি নাই। বাট গেছে তারা যেহেতু আমাদের মেয়ের উল্টা পাল্টা করে একটু ভিডিও আপলোড দিয়েছিল, এর জন্য গেছে এই সিজনে আমরা বদলাটা নিয়ে নিলাম। এন্ড গেছে তোমরা অনেকে বলছিল যে এটা এদের স্কোয়াড, এটা তাদের স্কোয়াড, সেটার স্কোয়াড। তো গেছে তোমাদের কিন্তু আমি দেখাই দিলাম যে দুইটা স্কোয়াডই কিন্তু আমাদের হাতে সেই লেভেলের মাইটটা খেয়ে গেছে। এখন গেছে আমি তোমাদের আসল কথায় চলে আসি গাইস, যে রহস্যজনক ঘটনা আমি তোমাদের বলতে চাইছিলাম, সেই ঘটনাটা হলো গিয়ে গেছে এই যে এই ম্যাচটাতে দেখলা রিমন বাইরে মারা হলো, পুরো স্কোয়াড মেরে দেওয়া হলো, এই টাইমে কিন্তু গাইস আমার আইডিতে আমি ছিলাম না। বাট গাইস মেন কথা এই টাইমে ছিল আমার আইডিতে ব্যাকআপ প্লেয়ার, ওটা গাইস M2 চালানো দেখলে তোমরা বুঝতে পারতো। এখন যদি আমি মুখ খুলে আমি কোনো কিছু বলি, আমি হয়ে যাব সবচাইতে খারাপ, আমি হয়ে যাব অভিনেতা। উবাইদুল ভাই কত সুন্দর অভিনয় করে, উবাইদুল ভাই অভিনয় সেরা রে, সে নিজে আমারে বলল আমার গেম প্লে স্কিল নাই, আমি কখনো গেমই খেলি না, আমি কিন্তু প্রমাণ করে দিয়েছি আমি গেম খেলছি, আমি সব কিছু করছি। এই ভিডিওর মধ্যেই প্রমাণ পেয়ে গেলো যে তার ব্যাকআপ প্লেয়ার দেয়া, স্নাইপার প্লেয়ার দেয়া রিভেঞ্জ নিয়ে সে কিন্তু ওই ভিডিও আপলোড দিছে তার অফিসিয়াল চ্যানেলে, তার চ্যানেলে সেটা অনেক আগের ভিডিও। সত্য কখনো গোপন থাকে না ব্রাদার। এখন যদি আমি আরো মুখ খুলে আমি হয়ে যাবো আরো খারাপ, আমি হয়ে যাবো আরো বড় অভিনেতা। উবাইদুল ভাই কত সুন্দর অভিনয় করে রে, তো আমার অভিনেতা যে কত বানাই দিস, আমার অভিনয় গুলোও দেখো। তো কিন্তু রিভাইভটা দিয়ে দেওয়া হয়, মেন কথা গেছে এটা রেকর্ডিং কিন্তু আমাদের কাছে ছিল না। আর এই গেম প্লে রেকর্ডিং তোমার কাছে থাকার কথাই না, তোমার আইডিতে ওই টাইমে খেলতেছিল ইভন ভাই, আর ইভন ভাই ওই টাইমে হচ্ছে গ্র্যান্ড মাস্টার তুষারদের মধ্যে পিসি লেজেন্ড ছিল। তো তোমাদের বিশ্বাস না হলে টুকাই টপ 1 এর কাছে যাক, জিগাও ইভন ভাই কেডা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। এখন সিচুয়েশনটা কিন্তু ছিল 3 ভার্সেস 4, আমরা কিন্তু ইজিলি তাদের মেরে দিতে পারতাম। বাট মেন কথা গাইস দেখো এখানে কিন্তু তাদের 3টা বেঁচে আছে, এন্ড দেখো ও ভাই 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 2 ভার্সেস 4 ধরো ধরো বিশাল ডাউন ধরো 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 ধরো। বাট গাইস এখানে গাইস আমাদের লিজেন্ডারি পিরো ওরফে আমাদের বট খান মানে গেমিং, এন্ড গাইস আমাদের ইমন ভাই ওরফে লেজেন্ড ভাই, গাইস তারা দুজনেই এখানে শহীদ হয়ে যায়। তো গাইস তারপরে এখানে আমাদের আর কি দুজন বেঁচে আছে, আমি এন্ড গাইস আমাদের সাথে আছে আমাদের নানা গেমিং। তো গাইস আমি কিন্তু অলরেডি ডাউন করে দিলাম টিভি গেমিং এর, এন্ড গাইস তারপরে মেন কথা রিমন ভাইরে কিন্তু অলরেডি মেরে দেওয়া হয়েছে, তাদের 3টা বেঁচে আছে, এন্ড গাইস আমরা 2টা ভাই কি আর বলবো। তো গাইস দেখা যাক আমাদের কাছে গেছি এখানে কিন্তু ভেস্ট হেলমেট কিছু নাই। ওই মিশাল ডাউন ধরো 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 ওখানে লাগাই এই আরেকটা ওই একটা ডাউন ওই নানা গেমিং কভার লাস্ট ওয়ান গাইস দেখছো অলরেডি কিন্তু গাইস এখানে 2টা ডাউন করে দেওয়া হয়েছে। তো লাস্ট ওয়ান বেঁচে আছে ভাই, এটার মারতে পারলে পুরো স্কোয়াড মারি দিবে। ধরো 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 এক গুলি, আরে এ ভাই বোমেই মরে গেল ভাই, পুরো স্কোয়াড শেষ। ব্রাদার আমি তোমারে বলি শোনো, তুমি এত ঘুরাই পেছে আমার উপরে এত অপবাদ না দিয়া মূল বিষয়টা এখানে তুলে ধরতে পারতা। গ্র্যান্ডমাস্টার রিজন যে আইডিগুলো পুশ করা হয়, একটা আইডিতে 4 থেকে 5 জন প্লেয়ার ওই আইডি ওটা 24 ঘন্টা অনলাইনে রাখে। তো কখন কোন ম্যাচে ভিভ্যাস পড়বে, কোন ম্যাচে কন্টেন্ট হবে এইটা তো আর বলা যাচ্ছে না। তো কোনো সময় কন্টেন্ট পাওয়াই যায় না, ওই জরুরি ক্ষেত্রে একজন ব্যাকআপ প্লেয়ারের ক্লিপ ইউজ করাই লাগে। এইরকম বিষয়টা তুলে ধরলেও তুমি পারতা, তুমি তো সরাসরি আমার উপর অপবাদই দিয়া দিলা। তাও যা অপবাদ দিলা সবই মিথ্যা অপবাদই দিলা।
মধু 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 রসমালাই রসমালাই। জানি আমার ভাই বেরাদার, আমি 23 মিনিট তোমাদের নষ্ট করে ফেলেছি, কিন্তু এখনো ভিডিওর মূল টপিকেই ঢুকতে পারি নাই ভাই। কেমনে যাবো? আমার উপরে 48 মিনিটের একটা অপবাদ দেওয়া হয়েছে, যার ভিতরে 99% মিথ্যা অপবাদ। আর যাদের মাথার ভিতরে ব্রেন আছে, যারা বুঝমান, অবশ্যই জানো একটা মিথ্যা অপবাদকে সত্য প্রমাণিত করার জন্য কতগুলো ডকুমেন্ট, কত কিছুর পিছনে দৌড়াইতে হয়। এটা আর কেউ না বুঝলে রোস্টার যারা আছে, যারা রোস্টিং ভিডিও, যারা কন্টেন্ট মানে তারা অবশ্যই বুঝতেছে। তো কত দৌড়াদৌড়ি আমার পারা লাগছে এই কয়দিনে, অবশ্যই তোমরা বুঝতে পারছো। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা আলহামদুলিল্লাহ সমস্ত কিছুর প্রমাণ রেডি হয়ে গিয়েছে। কিন্তু ভিডিও এডিট করে যে তোমাদের কাছে আমি উপস্থাপনা করব, সেই সময়টুকু আমি করতে পারতাছি না। কেন পারতাছি না? একটা প্রশ্ন সবার মনে থাকতে পারে। সবাই জানে, মানে যারা আমাকে চেনে সবাই জানে যে আমি বাইরের সার্ভারে থাকি, মানে সৌদি আরবে থাকি। ইভেন কি সৌদি আরবে অনেক দিন যাবত থাকি, আমার ফুল ফ্যামিলি নিয়ে থাকি, এখানে আমার জব আছে, সমস্ত কিছু এখানেই ধরতে গেলে। এই কথাটা বলার উদ্দেশ্য একটাই ছিল যে আমি ব্যস্ত থাকি, আমি বিজি মানুষ। আর আমার টাকার প্রতি যদি এতই লোভ থাকতো, কি আর বলবো, কিছু বলার নাই। যারা গেমিং ভিডিও, গেমিং ক্রিয়েটর আছে, তারা অবশ্যই ভালো করে জানে যে একটা চ্যানেল থেকে কত টাকা আর্নিং করা হয়। আর আমার এই চ্যানেল থেকে আমি এই পর্যন্ত কত টাকা ইনকাম করেছি সেটাও আজকের ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। আর আমি অ্যাপস লঞ্চ করেছি কতদিন সেটাও আমি তোমাদেরকে জানাবো। আর অ্যাপস কেন আনছি সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব। প্রথমে ভিডিওর প্ল্যানিং ছিল যে প্রত্যেকটা কথার জবাব দেবো, সেটা যদি হয়ে যায় একটা সিনেমা। এখন আমি দেখলাম প্রত্যেকটা কথার পিছনে না ঘুরে বড় বড় যে আমার নামে অপবাদ দেওয়া হয়েছে, যেইগুলো নিয়ে বিডি সার্ভারে তোলপাড় শুরু হচ্ছে, সেইগুলো আগে প্রমাণিত করি। তারপরে যদি আমার হাতে টাইম হয় আর তোমরা চাও, সমস্ত কিছুর প্রমাণ আমি আস্তে ধীরে টাইম নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। জাস্ট আমার সময় লাগবে, আমাকে টাইম দিতে হবে। এখন আমার ভাই বিরাদার, তোমাদের মনের প্রশ্ন, যখন আপনি আমাদের ফেভারিট ইউটিউবার, আমাদের ফেভারিট স্কট, বাংলাদেশের মধ্যে সব থেকে বড় ইউটিউবার, বাংলাদেশের ভিতরে সব থেকে লেজেন্ড ইউটিউবারের নামে আপনি কথা বলেন, তখন সে কিন্তু টাইম নেয় নাই। ব্রাদার, আমি যা বলেছি সব বলেছি সত্য। 48 মিনিটের ভিডিওর মতো যে আমাকে অপবাদগুলো দিয়েছে, আর এই প্রত্যেকটা অপবাদ যদি আমি ভুল প্রমাণিত করতে চাই, আমাকে অবশ্যই সত্যর পিছনে দৌড়াইতে হবে। আসলেও কি এটা সত্য নাকি মিথ্যা, সেই প্রমাণের পিছনে দৌড়াইতে আমার টাইম শেষ। আমি ভিডিও এডিট করব কখন? তো সব কিছুর প্রমাণ যেহেতু পেয়ে গিয়েছি, এখন আর এত ভিডিও বড় না করে আমি ভিডিওর মেন যে পয়েন্টগুলো আছে তুলে ধরবো। আর আমি 48 মিনিটের ভিডিওর মধ্য থেকে এই যে মাত্র এই কয়টা অপবাদ, আমি মনে করি এই কয়টা অপবাদ সেগুলো আমার নামে দেওয়া হয়েছে। এবং অপবাদ কেন বলতেছি, কারণ এই প্রত্যেকটা কথার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে, ইনশাল্লাহ আমি দিতে পারবো। তো আমার ব্রাদার, মানে বাংলাদেশ টপন, মানে আমাদের সবার ফেভারিট ইউটিউবার, তোমাদের সবার ফেভারিট ইউটিউবার বাংলাদেশ টপন, তোমাকেই বলতেছি, তোমার নামে আমি কোনো অপবাদ দিব না। জাস্ট তোমার নামে দুইটা সত্য কথা বলবো, এমন দুইটা সত্য কথা বলবো যেটা কেউ প্রমাণিত করতে পারবে না যে তাকে আমি অপবাদ দিয়েছি, কারণ এই দুইটা সত্য কথার প্রমাণ আমার কাছে আছে। তো ব্রাদার, কি হইতে পারে সেই দুইটা সত্য কথা, শোনার জন্য রেডি থাইকো। শোনার পরে আসমান থেকে তোমরা তো পড়বায়, সাথে পুরা ফ্রি ফায়ার কমিউনিটি পড়ে যাবে। তো আমার ভাই বেদারের কাছে আমার একটা চাওয়া আছে, 48 মিনিটের ভিডিও তো বারবার দেখা পসিবল না। তো 48 মিনিটের ভিডিও থেকে গবেষণা করে আমি পাইছি, বা আমার মনে হয়েছে আমার নামে 28টা অপবাদ দেওয়া হয়েছে। এর মধ্যে থেকে সবচাইতে দুইটা অপবাদ আমার কাছে মারাত্মক লাগছে। বাকি কোনটা অপবাদ তোমাদের কাছে মারাত্মক লাগছে তোমার কমেন্ট করে জানাবা। আমার কাছে দুইটা বিষয় সবচাইতে মারাত্মক লাগছে, সেই দুইটা বিষয় আজকে ক্লিয়ার করব। ফেস রিভিলের বিষয়, যে আমি ফেস রিভিলের হুমকি তাকে দিয়েছি, আর দিতে হচ্ছে তার পেজে আমি স্ট্রাইক মেরেছি। চলো এই দুইটা অপবাদকে ভুল প্রমাণিত করা যাক। জেল্লো আর কিন্তু সহ্য হইতেছে না। এবং এক পর্যায়ে যাইয়া জিনিসটা এমন আসছে, ওবায়দুল ভাই আমারে মেসেজ দিছে, এই যে স্ক্রিনশটটা তোমরা দেখো তোমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, যারে আমি এত আপন ভাবতাম, এত কাছের ভাই ভাবতাম, সেই দেখো আমাকে ঠেট দেয় 8 তারিখ বিকাল 4টার আগে যদি প্রান্ত থেকে আমি দূরে সরে না যাই, তাইলে আমার ফেস্টিভ্যাল করে দিবে ভাই। এই হচ্ছে বিশ্বাস, এই হচ্ছে বড় ভাইয়ের মর্যাদা রাখে। আর এই আবার ভিডিও বানায় বেঈমানের কথা বইলা। তো এইখানে আমার পিসির হোয়াটসঅ্যাপ রেকর্ডিং রুম দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ ডেট। তো এই ডেটটা কিন্তু 8 তারিখ, এখন 1
একটা প্রশ্ন এখানে থাকে, আমি সারা জীবন রাতকে হুমকি দিলাম না 8 তারিখে কেনই হুমকিটা দিলাম, তাই না? তো একটু ধৈর্য ধরো, আরও কিছু দেখাবো, দেখার সাথে সাথে তোমরা বুঝে যাবা যে আমাকে ফাঁসানো কিভাবে হয়েছে। এখানে তোমাদের আরও একটা জিনিস দেখতে হবে যে সাইডে আমি SMS করছি, নিচে টাইম লেখা আছে, টাইম কিন্তু 12:51, 12:55, 12:56, 1:24 লাস্ট SMS, তারপরে SMSটা কিন্তু অনেক গ্যাপ। এই টাইমগুলো কেন দেখাচ্ছি? প্রমাণ দেওয়ার জন্য। তো এইখানে দেখতে পাচ্ছ তোমার পিসির একটা স্ক্রিনশট, তোমাদের জুম করে টাইমগুলো দেখাইলাম। তো মাঝখানে বাম পাশে আর কোনো কিছুই নাই, মানে কোনো চ্যাটিং বা SMS কোনো কিছুই নাই, শুধু আমি SMS করেছি। ওকে, মানে আমি তাকে হুমকি দিয়েছি, তার কিন্তু জবাব আসে নাই। আরে আমি এই রেকর্ডিংটা করতেছি, দেখো পিসির নিচে টাইম, ডেট সব কিছু দেওয়া আছে। ইভেন কি এইখানে স্ক্রিনশট না, এটা হচ্ছে একটা ভিডিও রেকর্ডিং আমি দিচ্ছি, যাতে কেউ না বলতে পারে। এটা আমি তোমাদেরকে এডিট করিয়ে দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপের নিচে কিন্তু আমি রাতকে ব্লক মেরে রাখছি, আর ব্লক মারার আগে রাত কিন্তু আমাকে কল দিছে, কলটা রিসিভ করে নেই, এটার প্রমাণ কিন্তু দেখাই যাচ্ছে। আর তারপরে কিন্তু 2টা SMS করছি, জাস্ট আমি 2টা SMS করেই তাকে ব্লক করছি, তার সাথে আমি কোনো কথাই বলিনি। এখন এইখানে অনেক প্রশ্ন থাকে যে আমি কেন তার সাথে কথা বললাম না, ব্লক মেরে দিলাম, আরও বিভিন্ন কথা। আর আমি এটাও বলতেছি একটু ওয়েট, কি আসল রহস্য ছিল একটু পরে, মানে ফুল ভিডিও দেখলেই বোঝা যাবে যে আমাকে কিভাবে প্ল্যানিং করে ফাঁসানো হয়েছে। আর আমার লাস্ট 2টা SMS এর এই কথাই ছিল, সব কথা শেষ, মানে তোমার সাথে সব কথা শেষ, এটাই লাস্ট কথা, মানে লাস্ট কথা বলে দিয়ে আমি আর তার সাথে কখনো কথাই বলবো না, যে ভয় পাবেন না, আমি কোনো ক্ষতি করতাম না। আমার লাস্ট কথা কি ছিল? ভয় পাবেন না, আমি কোনো ক্ষতি করব না। এটা বলে তাদের সাথে সম্পর্ক ক্লোজ করে দিয়ে, মানে আমি কতটা কষ্ট পাইলে তাদের সাথে সম্পর্ক ক্লোজ করে দিয়ে তাকে ব্লক মেরে দিই। ইভেন কি প্রান্তকেও ব্লক মেরে দিই। প্রান্তর চ্যাট লিস্ট, মানে প্রান্তর সাথে যে আমি এতদিন কথা বলছি, যাতে আমার স্মৃতি ব্রেনে না থাকে, আমি এইগুলাও ডিলিট করে দিই। কিন্তু রাতেরগুলা আমি ডিলিট করছিলাম না, কারণ আমি জানি এইগুলো নিয়ে ঝামেলা হতে পারে। এখন এই SMS দ্বারা বোঝা যায় যে হ্যাঁ, রাতকে আমি হুমকি দিয়েছি। আসলে কি হুমকি দিয়েছি সেটা তোমাদেরকে আমি নিজে পড়ে শোনাচ্ছি। রাতকে আমি বলি, রাত আমার কাছ থেকে তুমি প্রান্তকে ছিনাই নিচ্ছ, মানে রাত আমার কাছ থেকে প্রান্তকে ছিনাই নিচ্ছে, এর চাইতে বড় বড় অনেক কিছু আমি ছিনাই নেব, একটু দ্বিধাবোধ করব না, কথাটা মাথায় রেখো। আমি তাকে কি হুমকি দিচ্ছি এটা বুঝছো অবশ্যই। তারপর আমি তারে বলি যে কিন্তু ডেট টাইম সহ যে 8 তারিখ 5 মাস 2025 বিকাল 4টার আগে প্রান্তদাদার কাছ থেকে দূরে চলে যাবা, না হলে আমার খারাপ রূপ দেখবা। জাস্ট এতটুক বললাম, জ্ঞানীদের ইশারায় যথেষ্ট। হুমকিটা বুঝছো তোমরা। তারপরে আমি SMS করছি, তোমাকে অনেক বুঝাই বলছি, আর টাইম নাই আমার কাছে। তারপরে আমি রাতকে বলছি, সরাসরি বলি হবে, সরাসরি বলো না, সরাসরি বলি, শোনো, 4টার আগে না সরলে 4:01 তোমার ফেস রিভিল হয়ে যাবে। আর কি কি করব তুমি কল্পনাও করতে পারবে না। আমি হুমকিটা দিছি কি এটা বুঝছো? এটা হ্যাঁ আমি দিছি, কেন দিছি এখন এটা তোমাদের কি বলবো। ভাই রে ভাই, কে তুমি? আরে এত তাড়াতাড়ি ভুললে হবে না, আমি তো উবাইদুল ভাই। তো এইখানে কিন্তু তোমার স্পষ্ট দেখতে পাচ্ছ বাংলাদেশ টপার নামে হুমকি দিচ্ছে, আর হুমকির ভিতরে শত শত ইঙ্গিত, শত শত বললে ভুল হবে, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আরও অনেক ধরনের টুক করে আমি হুমকি দিছি, কারণ তার সাথে আমার এতটাই ভালো সম্পর্ক ছিল, আমি কিন্তু সরাসরি বলতে পারতাম না। তো আমি এখন কিন্তু স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি, এটা আমার পিসির স্ক্রিন রেকর্ড। আমি ফোনের স্ক্রিন রেকর্ড কি আনবো? জিল্লু দে তো। ওয়েট, যারা অবুঝ আছে তাদের জন্য একটু বলতে হবে, এই টপিক কিন্তু আলোচনা পিছনে চলে আসছে, তারপর থেকেই কিন্তু এক টপিক নিয়ে বারবার আমি আলোচনা করবই না। তো এইখানে তোমরা দেখছো হচ্ছে পিসির হোয়াটসঅ্যাপের রেকর্ড, আর বাম সাইডে কি কিছুই নাই। এখন ফোনের হোয়াটসঅ্যাপের রেকর্ডিং দেখো। বড় যারা আছে তারা তো বুঝবে, যারা ছোট্ট একটু তাদের জন্য অ্যারো চিহ্ন দিয়ে সব কিছু মিলাই দিচ্ছে। এখানে ডেটগুলো মিলাই নিবা, আর প্রত্যেকটা টাইম মিলাই নিবা। এখানে একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে, লাস্ট যে SMS করছে আমি 1:24, আমি কিন্তু সৌদি আরবে থাকি, এটা অনেকেই জানে, সবাই জানে, আমার অডিয়েন্স সবাই জানে। সাধারণত মানুষ বর্তমানে কিন্তু 1টা-2টা থেকে ঘুমাইতে যায়, কে কখন ঘুমাইতে যায় ওইটা আমি বলবো না। আমি সাধারণত 1টা থেকে 2টা বা 3টা এর ভিতরে ঘুমাইতে যাই। তো আমি ঘুমানোর আগে রাতকে একটা SMS দিয়ে যাই। তোমার পিসি স্ক্রিনশটে কিন্তু কোনো রিপ্লাই নাই রাতের, আর ফোন স্ক্রিনশটে কিন্তু
রাতের রিপ্লাই আসে, আর রাতের রিপ্লাই কিন্তু সকালে আসছে। আর আমি যেহেতু সৌদি আরব টাইম 1টার পরে SMS দিছি, তো সৌদি আরব আর বাংলাদেশের টাইম ডিফারেন্স 3 ঘন্টা, এই কারণে হয়তো রাত SMS এর রিপ্লাই দেয় না, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠছে অবশ্যই রাত SMS এর রিপ্লাই দিয়েছে। আর সে রিপ্লাই দিয়ে এটাই বোঝাতে চাইছে যে প্রান্তকে সে জোর করে নেয় নাই, প্রান্ত স্ব ইচ্ছায় আসছে। মূলত এই ঝামেলাটা শুরু হয়ে যায় 6 তারিখ থেকে। মূলত 8 তারিখে আমি কেন হুমকি দিলাম, 8 তারিখ কেন হুমকি দিলাম, মনের প্রশ্নটা এখনো আমি ক্লিয়ার করতেছি না। আমি কত খারাপ রে ভাই, আমি কত অভিনয় করি। ক্লিয়ার করব, আগে বুঝাইতে হবে, তারপরে তোমাদের ক্লিয়ার করবে। না বুঝাই ক্লিয়ার করলে পরে উল্টাপাল্টা বলবো আমারে। পিসি স্ক্রিনশটের এরো চিহ্ন নিচ থেকে তোমরা এই লেখাটা পড়ো, এখানে আছে লেখা প্রান্ত স্ব ইচ্ছায় তোমার কাছ থেকে যাচ্ছে, জানা ছিল না আমার। তো আমি এইটা কিন্তু আমি লিখছি, ওকে। তারপরে লিখছি কি আমার ধারণা ভুল ছিল, মানে প্রান্ত স্ব ইচ্ছা যে আমার কাছে চলে যাচ্ছে, এই ধারণাটা আমার ভুল ছিল প্রান্তর প্রতি। তারপরে আমি কি লিখছি, সরি, ভালো থাকবেন। তারপরে কিন্তু রাত আমারে কল দিছে, তারপরে আমি আবার SMS করছি, সব কথা শেষ, মানে রাতের সাথে সব কিছু শেষ আমার, এটাই লাস্ট কথা। রাতের আমি এটাই লাস্ট কথা বলে আসছি, ভাই ভয় পাবেন না, আমি কোনো ক্ষতি করতাম না। এখানে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবা, পিসির স্ক্রিনটা হচ্ছে রিসেন্ট, মানে তারিখ দেখলে বুঝতে পারবা কবেকার। আর এই মূলত এই কাহিনী কিন্তু 8 তারিখের। এখন তো আমি পিসিতে সব কিছু করতেছি, কিন্তু আমি এইখানে এই রাতের রিপ্লাই কল ছাড়া আর কোনো কিছুই দেখতে পারতাছি না। এই কারণে আমার ফোনের স্ক্রিনশট সামনে আনতে হবে, ওইখানে একটা বোম আছে, বোমটা ফাটাই দিব। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এই তো সেই বোম স্ক্রিনশটটা নিয়ে চলে আসছি। অবশ্যই ভিডিও পজ করে সুন্দর করে মনোযোগ দিয়ে একবারের জায়গায় 3 বার পড়ে নেবেন। তারপরে কিন্তু বাংলাদেশটা বানান রাত আমাকে ভয়েস দিয়েছে, সে কিন্তু আমাকে কলে ডাকার চেষ্টা করছে, আমি আর কলে যাব না। কেননা আমাদের ঝামেলাটা হয়েছে মূলত 6 তারিখ থেকে, 2 দিন ঝামেলা চলার পরে 8 তারিখে কিন্তু আমি তাকে ব্লক মেরে দিই, কল না দিয়েই কোনো কিছু না করে। তোমরা একটা জিনিস চিন্তা করলেই পেয়ে যাবা, রাদের মতো ইউটিউবারকে আমি ব্লক করে দিচ্ছি, কিন্তু রাত আমাকে যাইতে দিতে চাচ্ছে না। কেন না আমি 3 বছর থাকছি, তার দুর্বলতা সব কিছু জানা আছে, সে কি করছে না করছে এই কমিউনিটিতে সব জানা আছে। আমি যদি মুখ খুলি বাংলাদেশ টপ 1 শেষ। আর এই বাংলাদেশ টপ 1 স্কোরের জন্য আমি কি করছি সেই কথা যদি আমি বলি, বাংলাদেশ টপ 1 সব ফ্যান ফলোয়ার আমার হয়ে যাবে, এই ভয় তার মনের ভিতরে কাজ করছে। কেন না আমি বাংলাদেশ টপ 1 এর প্লেয়ার ছিলাম না, আমি বাংলাদেশ টপ 1 স্কোয়াডের একজন টিম মেম্বার বা টিম মেট ছিলাম। আর আমি টানা 3 বছর যাবত তোমার স্কোয়াডে পার্মানেন্ট তোমার সাথে আছি, মানে তোমার স্কোয়াডের প্লেয়ার না, তোমার স্কোয়াড মেট হিসেবে। আমি কি করেছি এই ভিডিওটা নাই বলি, তো পরবর্তী ভিডিওর জন্য কিছু রাখাই দিই না, কি বলো? তো যাই হোক, যত যাই বলি টপিক কিন্তু ঘুরবে না, পিছনে আমার একটু জিনিস ছেড়ে এসেছি, অনেকে আবার ভুলে গেছে কোন টপিক ঢুকাই দিলাম, তোমাদের জন্য একটু ক্লিয়ার করতেছি। আমি কিন্তু বলেই দিয়েছি আজকের ভিডিওর মধ্যে 2টা বিষয় প্রমাণ করো, বাংলাদেশ টপ 1কে কেন আমি হুমকি দিয়েছিলাম, আসলে কি হুমকি দিয়েছিলাম। চলো সেই টপিকে আমরা যাই, নাকি এই টপিকটা লাস্ট নিব না? যাই হোক, এই টপিকটাই শুরু করি। ছোট্ট একটা উদাহরণ দেবো, লিডার যদি কখনো কোনো কিছু করতে সে একা কখনোই পারে না, ডান হাত বাম হাত প্রয়োজন। আর বাংলাদেশ টপ 1 এক কথায় ডান হাত ছিলাম আমি, আমাকে সর্বোচ্চ সব দিক থেকে ইউজ করা হয়েছে। এখন আমার অধিকার, আমার হকই আমাকেই দেওয়া হচ্ছে না। তো বাংলাদেশ টপ 1কে কেন আমি হুমকি দিয়েছিলাম বাংলাদেশ টপ 1 একমাত্র জানে, অন্য কেউ জানে না। তো হুমকির বিষয়টা আরেকটু পিছাই, 1-2 মিনিটের ভিতরে বিষয় শেষ করব, তার আগে এই ভয়েসটা তোমাদেরকে শোনাইতে হবে। আসলে সেই ভয়েসটা কি ছিল গাইস, ভয়েসটা কি ছিল তোমাদের কি ভিডিওর ভিতরে শোনাবো, নাকি নেক্সট পার্টের জন্য ইন্টারেস্টিং রেখে দিব? বলো। আরে না, তোমরা আমার ভাই ব্রাদার, তোমাদেরকে আমি কিভাবে এইভাবে ধোঁকা দিতে পারি সেই ভিডিওর শুরু থেকে আমি আসতেছি, কিছু একটা প্রমাণ দিব, মানে 2টা বিষয় প্রমাণ দিব। তো ভয়েসটা তোমাদেরকে শোনাই, চলো। তো এই স্ক্রিনশট আর ভয়েস কাজে আসতে পারে, এই কারণে আমি এক জায়গা ফরওয়ার্ড করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে তোমাদেরকে শোনাবো। ভাই আপনি যে ক্ষতি করবেন না এটা আমিও জানি, কালকে আপনি রাগের মাথায় বলছেন এটাও আমি জানি। আপনার আমার যথেষ্ট চেনা আছে, আপনি কেমন লোক, আপনার সাথে আমার চলা আছে, আপনিও যথেষ্ট ভালো করে জানেন আমি কেমন লোক। আর আপনি যে কারো ক্ষতি কোনো খুদাই চুলকায় কারো ক্ষতি করতে পারবেন না এটাও আমি জানি। আপনারা কেউ খোসা মারলে আপনি আরো সরে যান, কিন্তু বরঞ্চ ক্ষতি কোনোদিন করেন নাই, ওটা করবেন না, এটা আমি ভালো করে জানি। ক্ষতির কথা এখানে আসে নাই, আমি আপনার প্রান্তর কথাই বলছি। কিন্তু দাদা একটা জিনিস মাথায় রাখতে হবে, রাগ অভিমান করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস, এটা মাথায় রেখেন দাদা। আপনার আমি আর কেমনে বোঝাবো, তো কলই ধরতেছে না, কল ধরলে একটু আপনার সাথে কথা বলতাম, যদি পারেন একটু কল দেন, তারপরে আমি আপনার কিছু কথা বলি, তারপরে দেখেন আপনার কি মনে হয়।
তার সাথে আমি 3 বছর চলছি, অবশ্যই সে জানে আমি কেমন। সে কিন্তু ওই ভয়েসের ভিতর বলে দিয়েছে আমি কেমন। আমি কোনো ঝামেলায় জড়াইতে চাই না এবং জড়াই না, আমি ওইখান থেকে সরে চলে আসি। তো এই সেম বিষয়টা যখন আমি স্কোয়াড বানাই তখন থেকে রাদের সাথে ঝামেলা, টুকিটাকি ঝামেলা চলতে চলতে 6 তারিখে বিশাল বড় ঝামেলা হয়ে যায় এই টুর্নামেন্ট স্কোয়াড নিয়ে। আমি স্কোয়াড বানালাম, আমি সব কিছু করলাম, এই ফুল লাইন আপ নিয়ে নাকি রাত অফিসিয়াল টুর্নামেন্টের স্কোয়াড কনফার্ম করছে তাদের নিয়ে খেলবে। এই কথা শোনার পরে বিশ্বাস করেন রাসেল ভাই, তার প্রতি মন আমার একদমই উইঠা যায় যে কি বলবো আর, এর আর কি বলার। এখন আমি যদি এই অফিসিয়াল টুর্নামেন্টের কথা বলি, যে রাত ডিস খাওয়ার পরে যেটা পুরাই লিগেল না আনলিগেল ভাগে ওই টিম নিয়ে আবারও কোয়ালিফাই করছে অন্য নামটাম চেঞ্জ কইরা। শুধু তাই না, সেখানে জোন পুশ দেওয়া হয়েছে, মানে কি বলবো, টিম আপ করে বহুত কিছু। আমার কাছে সব প্রমাণ আছে, কিন্তু এখন যদি আমি প্রমাণ তুলে ধরি আমারও কিছু হবে না, রাতেরও কিছু হবে না। ওই 4 জন প্লেয়ারের ক্ষতি হবে, তাদের আঘাত লাগবে মনে, তারা এই টুর্নামেন্ট থেকে ডিসও খাওয়া যেতে পারে। কিন্তু আমার কাছে একদম 100% প্রমাণ আছে। এখন আমি কি বলবো আর, আমি বিশ্বাস করি না। মানে আমি এই পরিস্থিতির শিকার হয়েছি। কোন জায়গায় হয়েছি এখন তোমাদের বলি, রোড টু গ্লোরি নামে সেই টুর্নামেন্টে কিন্তু কন্টেন্ট লেজেন্ড বানানোর জন্য রাত নিজে মুখ থেকেই বলছে যে তার জন্য আমি অনেক কিছু করছি। কি করছি বলবো, বললে আর কি হবে ভাই, প্রমাণই দিয়ে দিই। আর এই টুর্নামেন্টটা 24 তারিখে কয়টায় হবে আর হচ্ছে তোমার কোন জায়গায় হবে আমার জানাই তো। আমি তো মনে করি একটু ভয়ে ভয়ে আসি যে কাব্য তো অনেক শর্টস আছে, তুমিও প্রতিদিন একটা করে শর্টস ছাড়ো, জীবনে তো ছাড়ো না, এই কয়দিনে ছাড়ো বুঝছো, তোমার সেই ভিউ যাবে। এই কয়দিন তো আর কিছুই হবে না, তারপরে মনে করো অ্যাওয়ার্ডটা যাতে আমাদের এদিকে আসে। আমি কাব্যর অলরেডি ধরে ফেলছি, কাব্যর থেকে আমি 4 লাখ ভিউজ আগে আছি, 4 লাখ না 5 লাখ অলরেডি ধরে ফেলছি ওরে। এখন আর আমার ধরতে পারবে না, কিন্তু আমার চ্যানেল যে ডাউন হয়ে যাচ্ছে এটা নিয়ে আমি ভয়ে আছি, বুঝলা। শর্টস দিলে চ্যানেলের পুরো আকাশ ভরা তার হয়ে যাবো। অবশ্য চ্যানেল ঠিক হয়ে যাবো পরে আমি জানি, কিন্তু আপাতত ডাউন খাচ্ছে, এটা ঠিক করতে পরে আমার একটু প্যারা হয়ে যাবো, এই আর কিছুই না। যাই হোক, প্যারা নাই, কাব্য ধরতে পারবে না আশা করতেছি। শর্টস সারুক যাই সারুক লাভ নাই, অলরেডি 4 লাখ আগে গেছে, আমার থেকে 14 লাখ না 15 লাখ ভিউজ আগে ছিল, তাহলে বুঝো। এখন উল্টা থেকে আমি 6 লাখের মতো আগে করো, জানি আমি কোনো অসুস্থ না হই, কোনো সমস্যা জানি না হয়, এই কয়েকদিন জানি আমি টানা ভিডিও দিতে পারি, তাই আর কোনো সমস্যা নেই। আর একদিক দিয়ে টুর্নামেন্টে লাইভ হবে ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশ, সরি ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল স্পোর্টস কইতেছি। ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল যে গেমের ভিতরে ইভেন্ট আসে না, ডাইরেক্ট ইউটিউবে নিয়ে যায়, ওই লাইভ মেবি সরাসরি গেমে ওই দিতে পারে, আর অনেক রিডিম কোড গিভ অ্যাওয়ে করবে ওই লাইভে। অনেক ওয়াচিং যাবে, ধরো 30, 40, 50 আর যে গেমের ভিতরে দেয় 100K ওয়াচিংও যাইতে পারে। ইনশাল্লাহ চাইলে আমাদের এদিকে আসুক। আর হচ্ছে তোমার এই কদিনের কাম খালি ভিডিও বানানোর, খাওয়া দাওয়া, ঘুম, ঠিক আছে। এই কদিন স্যাক্রিফাইস করো, আগে থেকে ভিডিও টিডিও বানাই রাখো, বাই চান্স একদিন মিস্টেক হইলে ওই দিনে যাতে মিস্টেক না হয় ওইটা আপলোড দিয়ে দিল, দেখা যাক কি হয়। আমি হালকা টেনশন আসি যে চ্যাম্পিয়ন আমাদের এদিকে যদি আসে তাহলে তো ভালোই হবে। আর এদিকে আমারও জয় বাংলা, তুমি স্কোয়াডে খেলতেছো না, তোমার আইডি খেলতেছে না, লাইভে গেলে এরকম ওয়াচিং ওইটা আসতেছে না, বোঝাই তো। সবাই খালি কয় রাত বাইরে নিয়ে আসেন, রাত ভাই কই, হ্যান ত্যান কত কাহিনা। হ্যাকার তো মাইরাত জিন্দিগি তেজপাতা করে ফেলাইতেছে। আমি যেটা একটা ভাবতাছি যে প্রান্ত যে হচ্ছে তোমার সাথে খেলে না, প্র্যাকটিস ম্যাচ করে, ভাবতেছে একদিন আমি তোমাদের সাথে এরকম RSK ওরা তুমি আমি একদিন থাকলাম, প্র্যাকটিস ম্যাচ করলাম, হ্যাকারাতে মার খাওয়া, এটা কেমন হয়? আসসালামু আলাইকুম বড় ভাই, ভিউ বেশি হয়ে গেছে তাই না, এই কারণে আজকে ভিডিও আপলোড দেওয়া নেই। তোমার খবর আছে যদি অ্যাওয়ার্ড না আসে। তো আমার ভাই বিরাদার, এই ভয়েস শুনে কিন্তু বোঝা যাচ্ছে রাদের আর আমার সম্পর্ক কত গভীর ছিল। আর কন্টেন্ট লেজেন্ড আমি তাকে বানানোর জন্য আমি নিজেই তাকে ফোর্স করতেছিলাম, তুমি বা কন্টেন্ট লেজেন্ড হতেই হবে, এইটা ওইটা। আর এইখানে কিন্তু এরও চিহ্ন দিয়ে আমি তারিখগুলাও দেখাই দিছি। একদিন সে ভিডিও দেয় নাই, সেজন্য কিন্তু আমি তারে হুমকিও দিচ্ছিলাম, এটাও তো হুমকি তাই না, তোমাকে কন্টেন্ট লেজেন্ড হতেই হবে। তাহলে এইখানে একটা জিনিস বোঝা যায় এই স্কটটাকে আমি কত আপন মনে করেছি। এখন যেটা বলতে যাবো আর কি বলবো, সে আমাকে তার পরের দিন দেখো SMS আছে, কিন্তু এখানে ডেট মেট সবই আছে, আমার কল দিতে বলে, ঠিক আছে। তো আমি কল দিই, তারপরে তো কলে কথা হয়, সে কি বলে। তো আমার ভাই বিরাদার, এখন কি আমি বলবো নাকি চুপ থাকবো? কারণ আমি এত কিছু তুলে ধরতাম না, এত লাগতাম না, তাকে আমি
স্ক্রিনশট দিয়েছি বা ভয়েস SMS যাই দিয়েছি সে স্কিপ করে অল্প একটু দেখায় ওইটা অডিয়েন্সের মাধ্যমে মানে আমাকে খারাপ করার জন্য সে লেগে পড়ে উঠেছে, মানে আগে পরে কোনো কিছু দেখানো নাই, সে আমার নামে অপবাদ দিয়েই যাচ্ছে 48 মিনিট পরে অপবাদ দিয়েছে। তো আমি তো এখানে কোনো কিছু স্কিপ করে নেই, সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে আমরা কলে যাই, কলে যাওয়ার পরে কি কথা হয়, অনেক কথা হয়। সে কন্টেন্ট লিজেন্ডে কাব্যর কাছে হেরে যাচ্ছে, হ্যান ত্যান এইটা ওইটা, কি করা যায়, কিভাবে জিতা যায়, বক্কর চক্কর। তখন উস্তাদের মা শেষ রাত্রে কথা আছে না, তো তোমরা যদি আমার এই মুখটা খোলাইতে চাও, আমার মনে হয় কি আমি বলার আগে আমাদের টপ 1-কে সুযোগ দেওয়া উচিত। কি এর সুযোগ? তোর সুযোগ নাই, তুই আমার লগে বেইমানি করছো, তোর লগে কি এর সুযোগ? তখন আমি ভাবি সে আমার ছোট ভাই, তাকে যেভাবে জিতাইতে হবে, সে আমার স্কটমেট, আরো কত কিছু, বহুত কিছু, সোনার ভাই, টুকাই ভাই, মানে বহুত কিছু ভাববে আমি তার জিতানোর জন্য অন্ধ হয়ে যায়, তাকে জিতাইতে হবে। কাব্যবার সাথে কিন্তু আমার অনেক ভালো সম্পর্ক, ওই টাইমেও কাব্যবার সাথে আমার কথা হচ্ছিল একটা পার্সোনাল বিষয় নিয়ে। তো কাব্যবার যেহেতু পার্সোনাল বিষয় এখানে আর না টানি, তো যাই হোক কাব্যবার সাথে সম্পর্ক ভালো, কিন্তু সে আমার ছোট ভাইয়ের মতো, আপন ছোট ভাইয়ের মতো, একই স্কোরে 3 বছর, সেও আমার জন্য অনেক কিছু করছে, আমি এটা অস্বীকার করবো না, আমিও তার জন্য সবসময় সব কিছু করে আসি। তো এইখানে আমি তখন রাতকে প্রশ্ন করে, আচ্ছা এই কন্টেন্ট লেজেন্ড হওয়ার জন্য অবশ্যই রুলস কি কি আছে, কেমনি কি করা লাগবে, সব কিছু তো অবশ্যই জ্ঞাননাথ দিয়েছে তোমাকে, কি কি সেই রুলসগুলো আমাকে বলো। তো তখন সে আমাকে সমস্ত রুলসের বিষয়ে জানায়। কাব্য ভাই তো অনেক ভিডিও আপলোড দিয়েছে, একদম ফাটাই ফেলেছে শর্টস মোড দিয়ে, সবাই তোমরা জানো। তো রাত কিন্তু বড় ভিডিওই সবসময় দিচ্ছিল, আমি তখন বললাম তুমি শর্টস ছাড়ো, তো শর্টস তো সারবে না, সে চ্যানেল ডাউন এটা ওটা, তো শর্টস আছে। তখন আমার মাথায় আসে, আচ্ছা কাব্য ভাই এত শর্টস আছে, ওমর অন ফায়ার নিয়ে কোলাবোরেশন করছে, হ্যান ত্যান এইটা ওইটা, তো এইগুলা তো রোড টু গোলের ভিতর পড়ে না। আমি রাতকে বলি, আমি বলি তুমি রুলসটা ভালো করে দেখো, দেখা দানাও যে রুলসের বাইরে কাব্য ভাই কোনো মিস্টেক করছে কিনা। আমি এটা রাতকে নিজে বলি যে কাব্য ভাই আসলে রুলসের বাইরে কোনো কিছু করছে নাকি, এটার পিছনে তুমি খোঁজাখুঁজি করো, কারণ জ্ঞাননাথ তো বাংলা বোঝে না, আর যারা এইগুলো নিয়ে কাজ করবে তারা যদি বাংলা না বোঝে, কোনো কিছু না বোঝে, এটা কিন্তু ভিউ দেখাই যাচাই করা হয়ে যাবে। তো তখন রাত এটা নিয়ে গবেষণা শুরু করে দেয় যে আসলে কাব্য ভাই কোনো মিস্টেক করছে কি না। আর বাকিটা আমি বলবো, এখন কি বলবো ভাই। তো বাকিটা যখন এই রুলস টুল জানার পরে, এই রুলসের ভিতর কিন্তু এরকম নাই যে কেউ শেয়ার টেয়ার করতে পারবে না, তখন আমি তাকে বলি তোমার ফেসবুক পেজের লিঙ্ক আমাকে দাও। তো ফেসবুক পেজের লিঙ্ক আমাকে দেয়, তখন কিন্তু তার পেজ, বড় পেজ স্ট্রাইক খায়া জয় বাংলা হয়ে আছে, তার পেজ তখন আমার চাইতে মেবি ছোট। তো আমার ওই পেজ দিয়ে আমি তার ভিডিও শেয়ার মারি, তো তখন বলে যে এরকম শেয়ার মারলে তো পুরো আনফেয়ার হবে, আনতেন। আমি তার হয়ে বলি ঠিক আছে এটা আনফেয়ার কে হবে, এটা একজন মানুষ শেয়ার করতে পারে, তুমি আমার ভাই বা তুই স্কটমেন্ট, আমি শেয়ার মারছি, আর তুমি বেশি ঝামেলা হলে তুমি বলে দিবা যে ঠিক আছে আমি জানি না সে শেয়ার মারছে তার মতামত, তখন দোষ আমার ঘাড়ের উপর আমি চাপাই নিব। বাট আমি ওই টাইমে শেয়ার মারি, সে কিন্তু লাইভ স্ট্রিমে বলছে যে ভাই তুমি অনেক কিছু করছে, আমার শর্টস বানানো শিখাইছে, এটা করছে ওইটা করছে, এই প্রমাণও আমার কাছে আছে। তো যাই হোক ওইদিকে কথা না বাড়ায় আমি শেয়ার মারি, তারপরে যাই রাত তখন আমাকে কল করে বলে ঠিক আছে যে কন্টেন্ট লেজেন্ডে যে ভিডিওর ভিউ সিলেকশন টাইম এটা শেষ। তখন আমি আমার পেজে যাওয়া ওইগুলো ডিলিট করে দিই যে তাকে শেয়ার মারছিলাম। তো এখন বুঝতে পারছেন আমি রাতকে কেন হুমকি দিয়েছিলাম, ওই হুমকিরা একটু ভালো করে বললেই বুঝবেন, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আর রাতও জানে যে আমি মুখ খুললে রাদের কি হবে। বর্তমান FFBC অফিসিয়াল টুর্নামেন্টের মুখ আমি তো খুলবো না, কিন্তু রাসেল ভাই আমি তো চ্যালেঞ্জ নিয়ে নিছি, আমি যদি সব কিছু প্রমাণ না করতে পারি আমি তো চ্যানেল ডিলিট করে দেবো, আমার এই শখের চ্যানেল তো আমি ডিলিট করবো না। এই কারণে আমি এখনই খুলতে বাধ্য হচ্ছি যে এইখানে অনেক টিম আছে, তারা হচ্ছে র্যাঙ্কে যেরকম ম্যাচ মেকিং করা যায় সেরকম ম্যাচ মেকিং করে কোয়ালিফাই করছে। এখন তো সবাই বলবে কী রে ভাই এটা কি আসলেও সত্য, আমার কলিজা কত বড় দেখছো ভাই, সরাসরি একদম অফিসিয়াল টুর্নামেন্টের কথা বলতেছি, সত্য না হলে এমনি বলছি, প্রমাণ না থাকলে এমনি বলছি। তো যাই হোক আমি গ্যারেনার যারা মডারেটর আছে বা দায়িত্ব আছে তাদেরকে একটা জিনিস বলবো, র্যাঙ্ক পুষে কিন্তু ম্যাচ মেকিং করা যায়। এই টুর্নামেন্টের ভিতর কি করা হয়েছে, ম্যাচ মেকিং করা হয়েছে। এইখানে একটা টিমই 8টা প্লেয়ার রেডি করছে, 8টা প্লেয়ার রেডি করার পরে এক টিমে হচ্ছে একটা জোন পোষার রাখছে, আর অন্য টিমে তারা যারা খেলবে অফিসিয়াল টুর্নামেন্ট তারা অংশগ্রহণ করে তারা ম্যাচ মেকিং করছে। একই ম্যাচে কিন্তু কয়েকবার চেষ্টা করলে অবশ্যই তারা পড়বে, যখনই একই ম্যাচে পড়ে গিয়েছে তো যেই টিমে জোন পুষার নেওয়া হয়েছিল ওই টিমের জোন পুশ দিয়ে অনেক টোকেন কালেক্ট করছে, আর হচ্ছে ওই টিমের যে 3জন ব্যক্তি আছে তাদেরকে শুধু রিভাইভ দিছে, আর ওই 3জন ব্যক্তি ওই একই স্কোয়ারের সামনে নামছে, ওইখানে হালকা ফাইট মাইটের অভিনয় করছে, মরে গেছে। আপনাদের এইটা বের করতে হবে যে কোন টিম জোন পুশ করতেছে, কোন টিম থেকে জোন
পুশ করতেছে, এইটা আগে বের করতে হবে। তাহলে আপনারা ধরতে পারবেন। কিভাবে পারবেন? যেই টিমের একজন মেম্বার জোন পুশ করতেছে আর 3 জন ব্যক্তি কোন জায়গায় যা নামতাছে, যেই জায়গায় নামতেছে, যেই টিমের কাছে নামতেছে, ওই টিম আসল দোষী। শুধু কি ওই টিমই দোষী? নো, 2 টিমই দোষী। কারণ এক টিম থেকে জোন পুশ দেওয়া হচ্ছে, বারবার তারা ওই টিমের কাছে যা মরতেছে আর তাদেরকে পয়েন্ট করে দেওয়া হচ্ছে। তো বাংলাদেশ টপ 1 থেকে, বাংলাদেশ টপ 1-এর টিম থেকে জোন পুশ করেছে আমাদের রিফক্স গেমিং। তো রিফক্স গেমিংয়ের দোষ কেউ দিব না, রিফক্স গেমিংকে কেউ হেড দেবে না। রিফক্স গেমিং কিন্তু অস্বীকার করে নাই যে আমি তাদের সাথে যা জোন পুশ দেই নাই। এই সমস্ত প্রমাণ আমার কাছে আছে। প্রমাণ না থাকলে এত বড় কথা, এই অফিসিয়াল টুর্নামেন্ট যেটা এর আগে কখনো আসে নাই, এই টুর্নামেন্ট নিয়ে আমি কথা বলবো। এই প্রমাণগুলো আমি তুলে ধরবো অফিসিয়াল টুর্নামেন্টের পরে। তো রিফক্স গেমিং 70 মুখ খুলবে, 70 মুখ খুলে রিফক্স গেমিংও হিরো হয়ে যাবে। রিফক্স গেমিংয়ের দোষ নাই কেন? রিফক্স গেমিংকে ডেকে নেওয়া হয়েছে, আর রিফক্স গেমিং এই সমস্ত টুর্নামেন্ট সম্পর্কে মেবি জানে না। তো রিফক্স গেমিং, তুমি যদি ভাই বাঁচতে চাও, তোমার ইউটিউবে অবশ্যই একটা কমিউনিটি পোস্ট করে দিবা যে আমি জোন পুশ করেছিলাম, আমাকে করানো হয়েছিল জোন পুশ, আমি আর কোনো কিছুই জানতাম না। রিফক্স গেমিং অনেক ভয়ে আছে, কেননা রাদের সাথে আমার লাগছে ঝামেলা। তো এইখানে রিফক্স গেমিং জড়াইতে চাচ্ছে না। তো আমার কাছে যে সব কিছুর প্রমাণ আছে, এইগুলো তো আমি দেখাবো বলেছি অফিসিয়াল টুর্নামেন্টের পরে। তো যারা দায়িত্বে আছে তারা যদি এরকম ভাবে সিলেকশন নেয়, অবশ্যই ধরা খাবে। এখন তো সিলেকশন দেওয়া হয়েছে, তাই না? অফিসিয়াল টুর্নামেন্টে যে 24টা টিম, তো এইখানে যদি এরকমভাবে বাছাই করা হয় টিমগুলা, দেখবেন অনেক টিমই বাদ খাবে। শুধু যে আমাদের টুকাই টপ 1-এর টিম তা কিন্তু না। তো টুকাই টপ 1 টিম কোনটা? ওইখানে তো টপ 1 নাম নাই, সে নাম চেঞ্জ করেছে এই কামটা। কেন না আমাদের কমিউনিটির ওল্ড একজন ইউটিউবার এই ভিডিওটা বানিয়েছিল যে সে ডিসকোয়ালিফাই খেয়েছে, হতাশ সে। এই ভিডিওটা আছে যে বাংলাদেশ টপ 1 ডিস খায় গেছে, হতাশ যে বাংলাদেশ টপ 1 টিম এই টুর্নামেন্টের জন্য কত কিছু করছে, হ্যান ত্যান এইটা ওইটা। ভাই বাংলাদেশ টপ 1 শুধু ভিডিও বানাইছে, ওর টিমে যত প্লেয়ার, ভালো প্লেয়ার, কি করা লাগবে না লাগবে অনেক কিছু করছি ভাই। তো এই বিষয়ে একটা আমি ভিডিও আনবো যে বিডি টপ 1 স্কোয়াডের জন্য, বিডি টপ 1 স্কোয়াডের জন্য আমি কি করছি, ওই ভিডিওর ভিতরে সব কিছু আসবে। তো রোড টু গ্লোরিতে শুধু কি আমি রাতকে হেল্প করেছি? আমার চাইতে অনেক বড় ইউটিউবারও রাতকে হেল্প করেছে। আমি যদি সব মুখ খুলি ভাই, আমি বলছিলাম না বোমা আছে, সব বোমা ফাটবে। আর এখন অবশ্যই বুঝে গিয়েছেন যে রাত যে আমাকে অপবাদ দিয়েছে, স্ট্রাইক হ্যান ত্যান। মূলত স্ট্রাইকে নাটকটা সাজানো হয়েছে আমার মুখ অফ রাখানোর জন্য। যেমন আমি তোমাদেরকে বলি, আমি যখন ভিডিও বানাবো এই কথা প্রান্তকে বলি, তো প্রান্ত যা রাতকে বলে, রাত তো বুঝা যায় আমি ভিডিও বানালে কি হবে, তো ওবায়দুল ভাই কীভাবে অফ করা যায়। তো আমি প্রান্তকে ডাকি ডিসকর্ডে ভিডিও আপলোড দেওয়ার আগে, তখন প্রান্ত আমাকে বলে রাতের পেজে স্ট্রাইক এসেছে, এই দেখো স্ট্রাইক, আমার নাম আসছে, স্ট্রাইক তুমি দিছো, হ্যান ত্যান এইটা ওইটা। আমার এই আলো বুস্ট দেয় আমার মুখ আটকানোর জন্য, কিন্তু বেরাদার মেরে মুখ তো ফাট গিয়া, আমি বহুত কিছু বাকি হে দেখনে কা। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকে, প্রান্ত তো আপনার জন্য এত কিছু করছে, প্রান্তর জন্য আপনি অনেক কিছু করেছেন, প্রান্ত কেন পোল্টি নিল? ব্রাদার, প্রান্ত এই অফিসিয়াল টুর্নামেন্টে দুর্নীতি করেছে বড়, আমি তো মুখ খুলে দিব বড়। আর সব কিছু যদি এইখানে বলে দিই, আমাকে লাইভ স্ট্রিমের জন্য ডাকা হয়েছে ভাই, আমাকে লাইভ স্ট্রিমের জন্য ডাকা হয়েছে। আমি লাইভ স্ট্রিম আর কি বলবো। তো কিছু কিছু জিনিস পরবর্তী ভিডিও এবং লাইভ স্ট্রিমের জন্য রেখে দেওয়া হোক। আর আমি লাইভ স্ট্রিমে ওই টাইমে আসবো যেই টাইমে আমি নিজে বলবো যে হ্যাঁ আমি আর ভিডিও আপলোড দিচ্ছি না, আমার ভিডিও আপলোড দেওয়া শেষ। মোটামুটি আমাকে 28টার মতো অপবাদ দেওয়া হয়েছে, এইগুলো আমি প্রমাণ করতে পারবো। তখন ও আমাকে টাকা দিয়েও খুঁচা হয়েছিল, তো বড় আমাকে টাকা নিয়ে খুঁচা দেওয়া হয়েছিল, এইটা আমি প্রমাণ করবো হচ্ছে আমার ব্লগ চ্যানেলে। আমি কোন জায়গায় জব করি, আমার জব কেমন, এইটা দেখার পরে সবার ধারণা একটু হলেও পাল্টে যাবে যে টুর্নামেন্ট অ্যাপসের জন্য আমি তার সাথে জ্ঞানদাম শুরু করেছি, টাকা নিয়ে জ্ঞানদাম শুরু করেছি। মূলত এগুলা কোনো কিছু না, সব মিথ্যা অপবাদ। তো ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাইখা দিও যারা প্রমাণ দেখতে চাও। আমি অনেক ভালো আছি, ভালো জায়গায় জব করি, এই ফ্রি ফায়ার কমিউনিটিতে আমার ভিডিও আপলোড দিয়ে এইখান থেকে ইনকাম করে চলতে হবে, সেরকম কোনো কিছুই না। তো আমার ইউটিউব চ্যানেলের মোট ডলার কত আর্নিং, এই তো তোমরা দেখে নাও।
তো এই কয় টাকা ভাই কি হবে, কিছুই তো হবে না। আমার আইডির ব্যাকআপ প্লেয়ারদের এই কয় টাকা আমি দিয়ে দিছি 1 মাসে। এখন অনেকের মনে প্রশ্ন আসবে, এইখানে তো ইনকাম নাই, এই কারণে অ্যাপস খুলছে। ভাই অ্যাপস কেন খুলছি, অ্যাপস নিয়ে একটা ভিডিওই আনবো, কারণ এই ভিডিওতে এত বড় ঘটনা তুলে ধরা পসিবলই না। যাই হোক আমার ভাই বেরাদা, তোমাদেরকে আমি বলেছিলাম আমি মুভি নিয়ে আসবো, তো মুভি বানাইতে যাই আমার সাথে কিন্তু মুভি ঘটে যেতে পারে, মানে কি বলবো, আর আমার কোনো প্রবলেম হয়ে যেতে পারে। কেননা তোমরা যদি আমার পিসি অন কয়দিন পারফরমেন্স সব কিছু যা দেখো, 6 দিন হয়ে গিয়েছে, 6 দিন প্লাস আমার পিসি অফ হয় না। আমি কাজ করতেইছি, ভিডিও বানাইতেছি, প্রথম 3 দিন আমি শুধু প্রমাণই কালেক্ট করছি, তারপরে এই ভিডিও বানাইতে 3 দিন আমার শেষ। তো আর বেশি বড় না করে ভিডিওর ফিনিশিংয়ের দিকে যাই, আর পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে সব প্রমাণ তোমাদেরকে দিব। তারপরেও যদি কারো কোনো বিষয় কনফিউজ থাকে আর কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কনফিউজ থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই ওই বিষয়টা আরও ক্লিয়ারভাবে প্রমাণ নিতে পারেন। আমার কাছে অনেক প্রমাণ আছে, আমি সংগ্রহ করে রাইখা দিছি, জাস্ট আমি দেখামু একা এত কিছু করবো কীভাবে, আমি তো পুরাই শেষ। আমার ইউটিউব লাইফে আমি সব ভিডিও এডিট করতে যত কষ্ট করছি, এই একটা ভিডিও বানাইতে গিয়ে আমার এর চাইতে বেশি কষ্ট হইল। একটাই কারণ, ও আমার এই টাকা নিয়ে খুঁচা দিছে, অপবাদ দিছে। এই অপবাদগুলো না দিলে আমি চুপচাপ চলে যেতে চাইছিলাম। যাই হোক তোমাদের আরেকটা বিষয় না বললে নয়, আমি আমার ইউটিউবের সব কমিউনিটি পোস্ট ডিলিট করে আমি চুপচাপ চলে যেতে কেন চাইছিলাম, আমার ব্লগ চ্যানেলে ভিডিও দেখলেই তোমরা প্রমাণ পাওয়া যাইবা। তো ব্লগ চ্যানেলের ভিডিও ইনশাল্লাহ আমি দেখি 24 ঘন্টা বা 48 ঘন্টা এর ভিতরেই দেওয়ার চেষ্টা করব। তোমরা প্রমাণ দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো, আর দেখার পরে যদি মনে হয় যে না আমি দোষী, আমাকে দোষ দিও। তো যাই হোক আমরা ওই টপিক ঘুরে যাই, যে প্রান্ত দাদা তো ভয়েস দিছে হ্যান ত্যান এইটা ওইটা। তো আমাদের মূল ঝামেলা কিন্তু তখন শুরু হয় যখন আমি টুর্নামেন্ট স্কোয়াড বানাই, তখন থেকে রাত একদম না আমাকে বানাইতে দিবে না, তো রাত 2 মাস সুযোগ চাই, আমি 2 মাস তাকে সুযোগ দেই না, তখন আরও সে মানে একদম আমাকে মানে যেমন প্রান্তকে আমার কাছ থেকে নিয়েই সারবে, আমাকে দিবে না, এই যে সে করে। ইভেন কি প্রান্তরে বুঝাই টুজাই নিয়ে নয় যে আমার সাথে থাকলে তোমার কী হবে, এই জায়গায় ভবিষ্যৎ আছে, এইটা আছে ওইটা আছে সেইটা আছে। ওয়াইদুল ভাই তো বিদেশ থাকে, কন্টিনিউ করে না, সে তো হচ্ছে কি যেটা সত্য ওটাই বলছে, আমি বিদেশ থাকি, আমি কোন জায়গায় থাকি, সে কেমন সেটেল, সে কমিউনিটি সাইডে চলে যাবো যে কোনো টাইমে, আমি এটাও রাতকে বলছি, এগুলো সব প্রমাণ আছে যে আমি এই কমিউনিটি সাইডে অনেক দূরত্ব চলে যাব, মানে এইখানে সৌদি আরবে ব্লগে শিফট হব। তো ব্লগ চ্যানেল ওইখানে আসে, আমি কিন্তু পোস্ট টোস্ট ব্লগের ব্যানার ট্যানার সব চেঞ্জ করছি। ইভেন কি রাদের কাছে বলছি, রাত আমি গাড়ি কিনবো, আমার টাকা দিয়ে কি সাহলাদ দিও, তখন বলছে যে না আমি তো গাড়ি কিনবো, আমারও টাকা লাগবে। আমি বলতে তুমি আমার টাকা লাগলে আমার কাছ থেকে টাকা নেও, তুমি গাড়ি কেনো, তারপর আমার টাকা লাগবে না, আমার আছে, এই টাকা দিয়ে হয়ে যাবে গাড়ি। সে কিন্তু গাড়িও কেনে রাত। তো যাই হোক আমরা অত গভীরে না যাই, পার্সোনাল বিষয়ে না যাই, কিন্তু গাড়ির ছবি টবি স্টোরি দেয় এইগুলা। যাই হোক আমি এইগুলা অডিয়েন্স জানে কিনা আমি জানতাম না, এটা আমি বলে ফেলছি, এটা তার পার্সোনাল বিষয় হইতে পারে, সে তো ফেসবুক স্টোরি মিস্ট্রি দেয় সবাই তো জানে। তো যাই হোক ওইসব প্রমাণও আমার কাছে আছে, সব প্রমাণ যদি আমি দিই তো আমাদের টুকাই টপন কোনো কিছু প্রমাণ দিবে না। আমি যে কথাগুলো বলতেছি এইগুলো যে মিথ্যা তার নামে বলতেছি, আসলে এইগুলো তো তাকে প্রমাণ দেওয়ার সুযোগ দিতে হবে, তাই না? তো রাত আমি যেগুলো বললাম এইগুলা মিথ্যা নাটক, আমি সাজাই বলতেছি, এই প্রমাণটা পারলে তুমি দিও, আমি চাই তুমি প্রমাণটা দাও, কারণ আমার কাছে এটার সত্য প্রমাণ সব আছে। তুমি যখনই দিতে আসবা তখনই তোমাকে হারাই দিব। আর এইখানে একটা টপিক প্রান্তর কাছে কেন আমি এইসব কথা বলি, প্রান্তর কাছে এই কারণে বলি, আগেই বলেছি স্কোয়াডের প্লেয়ার কখনো এক হয় না। আমি আর রাত যা করেছি প্রান্ত তা কখনোই জানে না। তো প্রান্তর কাছে এইসব কথা বলায় প্রান্ত এইসব কথা কিন্তু রাদের কাছে শেয়ার করে। প্রান্তর কাছে আমি এই কথা বলে দিই, প্রান্ত তুমি যদি চলে যাও আমি কিন্তু ভিডিও বানাবো, এই কথা কিন্তু আমি রাদের কাছে কোনো জায়গায় বলি নাই যে রাত তুমি যে আমার সাথে এমনগুলো করতেছো আমি কিন্তু ভিডিও বানাবো, এইগুলো আমি রাদের কাছে বলছি। কার কাছে? প্রান্তর কাছে। আমি একটা টোপ দিছি, এই টোপে তারা শিকার হয়ে গেছে, কারণ আমি এই জ্ঞানদাম যখন হয়, মেন জ্ঞানদাম 6 তারিখে শেষ হয়, আমি চাই যে ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে সত্যি চলে যাবো, এখানে আমি অনেক ভালো আছি, এগুলো করার কী প্রয়োজন, এই মনে করে আমি চলে আসি। কিন্তু আমার যারা কাছের ভাই বেরাদার আছে আর অনেকে আছে, ভাই আপনার শখ সারি কেন চলে যাবেন, এমনকি আমি যাদের স্কোর বানাইছিলাম মেহেদি, হিমন, মাহফুজ, এরাও আমার বুঝায় অনেক
যে ভাই আপনি কেন চলে যাবে, তারা যে অফিসিয়াল টুর্নামেন্ট খেলতেছে খেলুক, আমরা আমাদের মতো যে আপনি স্লটগুলো নিছেন এইগুলো খেলাম না, আমি এইগুলো খেলবো না, আমি কন্টিনিউ করবো না। মাহফুজ, মেহেদি আর হচ্ছে ওগুলো আমি এগুলো ওরাও অস্বীকার করতে পারবে না যে এইগুলো আমি বলি নাই, কেননা এইগুলোর প্রমাণ আমার কাছে আছে যে এইগুলো আমি বলছি, কারণ আমি সত্য বলতেছি। সত্যকে কখনো মিথ্যা পরিবর্তন করা যায় না যদি সেই সত্যর প্রমাণ থাকে। যাই হোক, আমি তোমাদের একটা গোপন কথা বলি, আমার এখানে হক সিনায় নিয়ে যাওয়া হচ্ছে, আমি তো ছেড়ে দেবো না বড়, এই কারণেই একটু টোপ দেওয়া লাগে আমার, ঠিক আছে। আমি প্রান্তকে বলি যে প্রান্ত আমি ভিডিও আপলোড দিব, তো ভিডিও আপলোড দেওয়ার আগেও আমি প্রান্তকে কল দিই আমার ডিসকরে নিয়ে আসি। আমি কিন্তু প্রান্তকে ব্লক করছি কবে, এইসব প্রমাণ সব আমি দেখাইতে পারবো, সব আছে, সবই যদি এখন বলে দিই লাইভ স্ট্রিমে কি দেখাবো ভাই, লাইভে যে রাখছে আমারে লাইভে দেখাইতে হবে না তোমাদের। তো যাই হোক, আমি বলি সত্য কথাগুলো বলে যাই, তারপর বাকিরা লাইভ স্ট্রিমে খেলা হবে। আমি কিন্তু প্রান্তরে সরাসরি বলছি যে আমি রাতের চ্যানেলে স্ট্রাইক মারবো। একটা কথা এইখানে যারা ব্রেন আছে বুঝতেছো, প্রান্তর মনে এখনও আছে যে আসলেও দাদা আমাকে কত আপন ভাবে, দাদা কি প্ল্যানিং করতেছে সব আমার বলতে, আসলে এটা প্ল্যানিং আমার ছিল যে রাতকে ও যা রাতকেও বলুক এই ভয়েসগুলা, ঠিক আমি এটাই চাচ্ছিলাম। ইভেন কি আমি ভিডিও আপলোড দেবো এটাও প্রান্তকে বলি, রাতকে বলি না। তখন প্রান্ত রাতকে বলে দাদা কিন্তু ভিডিও আপলোড দেবে, রাতের মনে তখন জায়গায় যায় আমি যদি ভিডিও আপলোড দেই, আমরা দুইজন যা করেছি সব তো সামনে চলে আসবে বারা, এ কিয়া হো গিয়া বারা। তো তখন সে স্ট্রাইকের নাটক সাজায়, সেই যে স্ট্রাইকের নাটক সাজাচ্ছে সেটার প্রমাণ যদি আমি এখন দিতে যাই আমার ভিডিও তো অনেক বড় হবে। আমার প্রমাণ জমা করতেই 2 থেকে 3 দিন লেগে গেছে। তারপরে আমি যেখানে জব করি আমার মালিক একদিন আসছে, আইসা এইখানে একটু ওনাদের টাইম দেওয়া লাগছে, তো আমি কম্পিউটার ফেলাই রেখে চলে গেছিলাম। তো ওই টাইমে আমি ভিডিও এডিট মোড করে, তারা মেবি 5-6 ঘন্টা ছিল ওইখানে। তো ওনারা যে আসলে এই প্রমাণ আমি দিব কোথায়, আমার ব্লগ ভিডিওতে। আমার মালিককে তো আমি অভিনয় করে নিয়ে আসতে পারবো না, সে আমার মালিক, হ্যাঁ সে আমার মালিক, এই প্রতিষ্ঠানের মালিক। আমি কোন প্রতিষ্ঠানে জব করি সব কিছু আমার ব্লগ ভিডিওতে আপলোড দিব। আর এইখানে কিছু অস্পষ্ট রেখে গেলাম, সেটা লাইভ স্ট্রিমের জন্য রেখে দিলাম, আর রাতের কাছে ছেড়ে দিলাম, পারলে এইসব কথা তুমি মিথ্যা প্রমাণিত করে দেখায়ও। তো আমার ভাই বিরাদার এনার্জি ডাউন লাগতেছে ভয়েসের ভিতরে, কিন্তু আমি তো ডাউন হই নাই বড়, চলো আবারও শুরু করা যাক। ভিডিও এখনো শেষ হয় নাই, কই যাও তোমরা? ভাই রে ভাই, কে তুমি? ফ্ল্যাশব্যাক। এখন বাম সাইডে দেখো একটা টুর্নামেন্ট গ্রুপে, আমি প্রত্যেকটা গ্রুপে জয়েন আছি, আর এই প্রত্যেকটা টুর্নামেন্টে আমাকে স্লট দেওয়া হয়েছে ওই টাইমে যখন আমি স্কোয়াড বানাইছি। এখন এইখানে একটা বিষয় ক্লিয়ার হয়ে যায় যে আমি স্কোয়াড যদি না বানাইতাম, আমার যদি স্কোয়াড না থাকতো, আর আমার যদি যোগ্যতা কোনো কিছুই না থাকতো, এই সমস্ত টুর্নামেন্টে আমাকে স্লট দেওয়া হতো না। আর আমাকে স্লট দেওয়া হয়েছে যারা টুর্নামেন্ট খেলছে, যেই সমস্ত ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট খেলছে, ইভেন কি এই সমস্ত গ্রুপে টুর্নামেন্টের স্লটের যে আভাতার ব্যানার বা টাইম সব কিছু করা হয়, ওইখানে প্রত্যেকটা জায়গায় আমার নামও ছিল। ওবায়দুল ভাই, হ্যাঁ জুল্লু বল। ওবায়দুল ভাই আপনার কাছে তো সব কিছুর প্রমাণ আছে, আপনি গল্প বলে কেন শোনাবেন? আপনি সরাসরি প্রমাণ দেখান, প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। কারণ সে হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবার, সে হচ্ছে আমাদের সবার ফেভারিট ইউটিউবার, তার ভিউর কাছে কেউ যাইতেই পারে না। তার বিরুদ্ধে আপনি কথা বলতে, তার বিরুদ্ধে আপনি একা লড়তেছেন পুরো ফ্রি ফায়ার কমিউনিটিতে। বুঝতে হবে আপনি কেন এরকম করতেছেন, আপনি প্রমাণ সহ দেন। প্রমাণ আমার কাছে আছে, আপনি লাগলে নেন। ওকে ঠিক আছে জিল্লু, প্রমাণগুলো দাও, তাহলে প্রমাণ সহই ভিডিও বানিয়ে, যত টাইম লাগে লাগুক। এখানে প্রত্যেকটা গ্রুপের স্ক্রিনশট আমি দেখাচ্ছি তোমাদের। এই যে আমার স্লট, এই যে নাম দেখতে পারতেছো, এই স্ক্রিনশটের ভিতরে মানে অন্য টুর্নামেন্টের স্লট এখানে আছে, আমি অংশগ্রহণ করছি। ইভেনকি আরও একটা টুর্নামেন্টের দেখা এইখানে আমি অংশগ্রহণ করছি। এখন এই স্ক্রিনশটে তো প্রমাণ হবে না, স্ক্রিনশট এডিট হইতে পারে, কিন্তু লাইভ স্ট্রিম কি এডিট করা যায়? ভাই করা যায়। উবায়দুল্লাহ অভিনয় সেরা রে, কারণ সেরা মানে বুঝতেছো লাইভ স্ট্রিমে এডিট করা যায়, কারণ উবায়দুল ভাই সেরা রে। সেরা মানে বুঝতেছো পৃথিবীর সব থেকে সেরা উবায়দুল ভাই, যে লাইভ স্ট্রিম পর্যন্ত এডিট করতে পারে। চলো লাইভ স্ট্রিমে প্রমাণ দেখাই যে আমি এইসব টুর্নামেন্ট খেলছি কিনা। ওবায়দুল ভাই আজকের দিনে আবারও ফিরে আসার চেষ্টা, সানাবস থাকবে সেখানে, রয়েছে হিমন গেমিং ভার্সেস সানাবস, একে অপরের সঙ্গে মুখোমুখি, শর্টগানের ব্যবহার থাকবে সেখানে, M590 শর্ট কানেক্টেড করার চেষ্টা নিয়ে প্রস্তুত সেখানে আমাদের সানাবস। ড্যামেজ দিয়েছেন তিনি, কিন্তু প্লেয়ার গুলো ব্যাক হ্যান্ডে চলে গেছিল আমাদের হিমন ভাই। ইয়েস হিমন ভাই ট্যাকল করা হয়েছে, টেক ডাউন করা হবে তাকে, ক্লিয়ার চার্জ স্টিল নাও একটা কিল পয়েন্ট অ্যাড করে নিতে পেরেছে। বাট ভাই সামনে 3টা প্লেয়ারের প্রেসার আসলে কিভাবে হ্যান্ডেল করবে সানাবস। ইয়া চলে এসেছে, দূর থেকে অ্যাটাকটা দেওয়া হয়েছিল, লাস্ট মোমেন্টে ক্লিং স্পেস হিসেবে কিন্তু পুরোপুরি বুম বুম বুইয়া গোস টু আওয়ার সেই নান আদার দ্যান সবার পরিচিত
আমাদের সবার পরিচিত ওবায়দুল ভাই, ইয়াস, যে অনেকদিন পর্যন্ত বাংলাদেশ টপ ওয়ানের কিন্তু লাইনআপে খেলেছিল। তো যাই হোক গাইস, আজকের দিনে তিনি আলাদাভাবে চলে এসেছে এবং ভাই তার লবিটা রয়েছে। ইয়াস, আবার আমি বলতেছি, এইখানে আমি স্কট বানাইছিলাম কিনা এর একটু প্রমাণ দিয়েই আমি রাতকে কেন হুমকি দিয়েছিলাম সেই কথাগুলো একটু পরে বলবো। তা আগে আমি স্কট আসলেও কি বানাইছিলাম কিনা আর আমার স্কটের পারফরমেন্স কেমন ছিল এটা একটু দেখাবো, কারণ না হলে বিষয়টা বুঝে আসবে না, অনেকেই বুঝবে না। যারা ছোট বাচ্চা আছে ফিটার মিটার খায়, বোঝে না, ব্রেন কম আছে, এটা বুঝবে না। আর যারা বুঝার তারা তো বুঝেই যাবে। তো এই ফ্রি ফায়ার কমিউনিটিতে আমি ফার্স্ট টাইম টুর্নামেন্ট স্কট বানাই, আর এই স্কটের পারফরমেন্স কিন্তু প্রথমেই আমরা টেবিল টপ 2-তে থাকি, সানাবস থাকে টপ 1-এ। এখন আমি তোমাদেরকে আরও একটা টুর্নামেন্টের পারফরমেন্স তুলে ধরবো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি টুর্নামেন্টের পারফরমেন্স এইগুলা এত কিছু কেন তুলে ধরতেছি। আমি যদি এইগুলা তোমাদেরকে না বুঝাই বলি, তোমাদের বুঝে আসবে না যে কেন আমার সাথে এরকম করা হয়েছে। ঠিক আছে, ওবায়দুল ভাই 14টা কিল পয়েন্ট সিকিউর করেছে। ইয়াস, সেখানে কিন্তু মাহফুজ এবং হিমনের দুর্দান্ত কিন্তু সাপোর্ট ছিল। 10টা কিল তাদের কাছেই আছে এবং ওবায়দুল ভাই 4টা কিল কমপ্লিট করে 14টা কিল কমপ্লিট করেছে। নিচে একটি প্লেয়ার বসে রয়েছে, ইটস আনাদার সোলো সার্ভাইভার নাকি ভাই, হ্যাজ ফাইট টু কিল, হ্যাজ 6-7 কিন্তু এলিমিনেট হয়ে গেল এরই মধ্যে থেকে। আর কিন্তু কোনো সুযোগ তাদের কাছে থাকলো না, কোনো রকম কোনো অপশন কিন্তু নেই। ওইদিকে ওবায়দুল ভাই রয়েছে 15টা কিল কমপ্লিট করে টপ 1 রয়েছে, এরপর পজিশন 13 পয়েন্ট নিয়ে। ইয়াস, অবশ্যই রাত ভাই ওইটি এবং ওবায়দুল ভাইয়ের মধ্যে একটা দুর্দান্ত হেড টু হেড ব্যাটল হতে চলেছে। ভাই দুইটা টিম যদি আসলে ফাইট এনগেজ করে, আমার মনে হয় ভালো একটা পজিশন চলে যাবে এবং ভালো একটা ফাইট আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ইয়াস, বলতে না বলতে বলছিলাম কথা আসলে ভাই মুখে রয়ে গেছে, মুখের কথা মুখে রয়ে গেছে, বাট এই মুহূর্তে সেটা সত্যি প্রমাণিত হয়েছে। ওবায়দুল ভাই ভার্সেস কিন্তু বাংলাদেশ টপ ওয়ান ফাইট হচ্ছে। বাংলাদেশ টপ ওয়ান এই মুহূর্তে বিমা শক্তি সেই সোর হাউসের রুফ টপে অবস্থান করছেন। মিনি লঞ্চ প্যাড ব্যবহার করে ওবায়দুল ভাই নিজেদের পজিশন পরিবর্তন করবেন। ডান সাইডে রয়েছেন ইলোসিনিস্ট পার্টি। ওবায়দুল ভাই আসছে কিন্তু মিনি লঞ্চ প্যাড ব্যবহার করে, সেখানে বাংলাদেশ টপ ওয়ান রেডি। What we forgot, দেখতে চাইবো সেটা ওবায়দুল ভাই কি এলিমিনেট হয়ে গেল নাকি #6 এলিমিনেট হয়ে গেছে। এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করছো যে একই টুর্নামেন্টে একদিকে বাংলাদেশ টপ ওয়ান, একদিকে ওবায়দুল ভাই। যখন এই বিষয়টা কমিউনিটিতে বোঝানোর সময় আমি না পাই, মানে এক কথায় কমিউনিটি পোস্ট বা কোনো ভিডিও আপলোড দিয়ে আমি এইগুলো তুলে না ধরি, তো প্রান্ত দাদা যেহেতু আমার আইডিতে সবসময় খেলে, পারমানেন্ট হয়ে খেলে, আর এই টুর্নামেন্টে প্রান্ত দাদা আমার আইডি দিয়ে সে নিজেই খেলেছে। এই লাইভ স্ট্রিম দেখার পরে প্রান্তদার চ্যানেল থেকে 500-র মতো সাবস্ক্রাইব মাইনাস হয়ে যায় এবং কি কমিউনিটি অনেকেই প্রান্তদাদাকে ভুল বোঝে যে প্রান্তদাদার ভিডিও টপ ওয়ান স্কট থেকে লিভ নিয়ে নিচ্ছে বা কোনো কিছু করতেছে হ্যান ত্যান। এই বিষয় যখন আমি র্যাঙ্ক সিজনের শুরুতে আমি লাইভ স্ট্রিমে যাই, অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে আসলে প্রান্তদাদাকে আমার এখানে আসছে কিনা হ্যান ত্যান। আমি লাইভ স্ট্রিমে টুকিটাকি কমপ্লিট করি, এই স্কটের প্রমাণ বিষয়টা রাইখা দিই পরেই দিমুনে। তো এতটুকু তো প্রমাণ হয় যে আমি স্কট বানাইছিলাম, আরও মজবুত প্রমাণ চাইলে সেগুলো আমি দিব, প্যারা নেই, সব আমি ম্যানেজ করে রাখছি। এখন আর একটা ক্লিপ তোমাদেরকে দেখাবো আমি ওই টুর্নামেন্টেরই, তার পরবর্তী ম্যাচে আমার স্কট কত ভয়ঙ্করভাবে কামব্যাক করে। সেরা খেলছেন ইলোসিনিস্ট হোয়াইটের এই টিমটি, আজকের দিনে সেরা কিন্তু একটা স্পেস তৈরি করে নিয়েছেন তারা। ওবায়দুল ভাইরা এন্ড করতে হচ্ছে, ওবায়দুল গেমিং, ওবায়দুল ভাইরা বুঝে নেই। ওকে, বলতে না বলতে কিন্তু ইলোসিনিস্ট হোয়াইটি আজকে এলিমিনেট হয়ে গেল। সেই আবার প্রেসার ভাই, তাদের কাছে একটা জোনের প্রেসার ছিল আমার মনে হয়, কারণ ইয়াস এইচএম ফাইটার কিন্তু এইচএম ফাইটার আজকে 5 এলিমিনেট। বাংলাদেশ টপ ওয়ান ভাই পুরোপুরি এলিমিনেট হয়ে গেল। ও মাই গুডনেস, বলতে না বলতে ওবায়দুল ভাই অন দ্য টপ পারফর্মার। ইয়াস, ইমন গেমিং সেখানে কিন্তু এমভিপি রোলটা প্লে করেছেন। 8টা এলিমিনেশন। ওবায়দুল ভাই টিমটা কোথা থেকে এসে ভাই জাদুকরির মতো, ইগল পাখির মতো ছো মেরে আসলে বুয়াটা ইনশিওর করে দিয়েছে। দুর্দান্ত খেলেছেন এই মুহূর্তে এমভিপি হিসেবে কিন্তু ইমন গেমিং তার দুর্দান্ত পারফরমেন্সটা শো আপ করেছে। ইয়াস, তার টপ পারফর্মে কিন্তু আজকের দিনে সেরা একটা লড়াই আমরা দেখতে পাইছি। 25 স্কোর কিন্তু কাউন্ট করে নিয়েছেন ওবায়দুল ভাই। সেখানে বাংলাদেশ টপ 3-তে থাকবে 12 পয়েন্ট নিয়ে। তো এই টুর্নামেন্টে সে যখন রেজাল্ট আসার পরে দেখো রাত কিন্তু আসে টপ 1-এ, আমি আসি টপ 2-তে পয়েন্ট টেবিলে। তো তারপর আমি রাতকে একটা ভয়েস দিয়েছিলাম, সেই ভয়েসটা এখন তোমাদেরকে শোনাবো। রাত তুমি যে কান্নাকাটি করতেছিলা, প্রান্ত চলে গেলে কত কিছু দেখছো, কিছুই হয়নি। তো প্রান্ত চলে গেছে, ওটা প্রবলেম না। তোমাদের মেন হচ্ছে, তুমি হচ্ছে মেন, মানে প্ল্যানিং, রোটেশন সবকিছু তোমার থাকে। আলিফ ভালো খেলে, শুভ ভালো খেলে, ওই জায়গায় আরেকটা প্লেয়ার নিয়ে নিলে হবে না। দেখো আজকে টুর্নামেন্টে তুমি কিন্তু সবচেয়ে টেবিলটা পাচ্ছিল, তো তুমি একটা টেনশন করতেছো কেন? এখানে রাতকে SMS করে তোমরা নিজেরাই পড়ে নাও। আর এইখানে তারিখ ডেট কিন্তু সবই আছে। এই তারিখ ডেটের সাথে ওই টুর্নামেন্টের লাইভ স্ট্রিমের ডেটটা তোমরা মিলাই নিও। হোয়াটসঅ্যাপে কিন্তু কবে কোন SMS করছি এই ডেটগুলো দেখা যায়।
সব প্রমাণের ক্লিপ যদি আমি দেখাই দিই তাহলে আমার ভাই বিরাদার যারা আছে আমার চ্যানেলে আমার সাথে আমার পাশে যারা এখনো যুদ্ধ করছে না ওবায়দুল ভাই ঠিক তাদের জন্য কিছু রাখতে হবে না। রাত একটা কথা মাথায় রেখে তোমার আমি জীবনে ক্ষতি করতাম না, বাঁশও দিতাম না। আমি কি মরে যেতেছি, একবারে চলে গেছি যে একবারে সবকিছু ধ্বংস হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ভাই কি বলবো, আর আমি কিছু বলার নাই। সত্য কথা, তোমার প্রতি আমার আগের রাত এখন ওই রাতই আছে, না রাগ আছে না এমন আছে না কিছুই আছে। আমি একটু টুর্নামেন্টে এদিকে সাইড হতে চাচ্ছি, যে টুর্নামেন্টে একটু করি, পুষে সারা জীবন একসাথে আছি, প্যারা নেই, দরকার টুর্নামেন্টে আবারও একসাথে হবো। কিন্তু আপাতত ওই দিয়ে যাচ্ছি, রইতে দাও না তুমি আমার একটু। কয়েকটা টুর্নামেন্ট খেলি, সামনে জিম্বার একটা আছে, আমার একটা আছে বড়, তারপরে যে মানে কিছুদিন কন্টিনিউ করি। এই ভয়েস শোনার পরে যাদের মাথার ভিতর একটু হলেও গবর নাই মানে ঘিলু আছে তাদের আর বুঝতে বাকি নাই যে আমি টুর্নামেন্টে আলাদা হতে চাচ্ছিলাম, বাংলাদেশ তখন কিছুতেই আলাদা হতে দিবে না। আর আমি যে স্কোয়াড বানাইছি এই স্কোয়াড মাত্র একদিন 2 দিনের কম্বিনেশনে যে পারফরমেন্স দেখাচ্ছিল, এই পারফরমেন্স যদি 1 মাস তারা খেলে তারপরে এই স্কোয়াড কি হবে, আগুন হবে। তখন বাংলাদেশ টপনও আমার সামনে দাঁড়াইতে পারে না, এটা বাংলাদেশ টপন ভালো করেই জানে। এই কারণে সে আমাকে আলাদা হতেই দিবে না। তাদের সাথে আমার পার্মানেন্ট স্কোয়াড বানানো হয়েছিল কি না, তাদেরকে আমি জোর করে নিয়ে আসছিলাম কি না, সেগুলোর প্রমাণ যদি এখনই দিই ভাই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আর আমি 3 দিন যাবত ঘুমাই না, পরে আমি মরে যাবো, এই প্রমাণগুলো কে দিবে? তো যাই হোক, এখানে একটা প্রশ্ন তোমাদের হতে পারে, আপনি তো কখনো গেমই খেলেন, আপনি তো কখনো টুর্নামেন্ট খেলেনি না, তাহলে আপনি কেন স্কোয়াড বানাবেন? তো আমি খেলি নাই, কে বলেছে ব্রো? মাত্র লাস্ট ভয়েসটা শুনেছো, এই ভয়েসে কিন্তু আমি বলেছি আমি তোমার সবসময় পাশে আসি, সবসময় থাকবো। তো একদিন এমনও হয়ে যায় ওই দিন রাতেরও স্লট আছে অন্য জায়গায়, ফাইনাল মেবি সেমিফাইনাল হবে, আর আমার হচ্ছে কোয়ালিফাই রাউন্ড। তো ওই কোয়ালিফাই রাউন্ডে আমি রাতের জন্য স্যাক্রিফাইস করে আলিফ যাই ঢাকা, আর আমি হচ্ছে হিমন গেমিংকেও ছেড়ে দিই এবং কি প্রান্ত দাদাকে ওইখানে ছেড়ে দিই। এই কারণে তারা হচ্ছে সেমিফাইনাল বা ফাইনাল খেলতেছে, এইখানে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, কারণ এত কষ্ট করে তারা সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত গেছে, আর আমরা হচ্ছে মাত্র কোয়ালিফাই রাউন্ড খেলতে যাব। তো আমি আর কি করব, আমি নিজেই খেলার জন্য প্রস্তুতি নিয়ে নেই, সাথে নিয়ে নেই মেহেদি প্রাইম এবং মাহফুজ ভাই, আর হচ্ছে ফারাবি, অলিউল্লাহ ফারাবি। অলিউল্লাহ ফারাবিটাকে একটু পরিচয় করে দেবো। এখন তোমরা হোয়াটসঅ্যাপে তার নাম্বার সার্চ দেওয়া দেখে এই কথা মনে করো না যে তার কাছ থেকে কথামতা নিয়ে আমি হচ্ছে একটা নাটক অভিনয় আবারও করবো, না না না। অলিউল্লাহ ফারাবি হোয়াটসঅ্যাপ নাম্বার সার্চ দিয়ে আসছি, অলিউল্লাহ ফারাবি নিজে একটা ভিডিও পাঠাইছে, সেই ভিডিওটা আমি এখন প্লে করবো, দেখার পরে কিন্তু তোমাদের সবার কিন্তু দাঁড়াই যাবে গায়ের লোম দিবে। এন্ড ডাইরেক্ট আমার পোর্টাল লাগিয়ে চলে গেলাম। এন্ড পোর্টাল লাগিয়ে যাওয়ার পরে হ্যালো ব্রাদার হাউ আর ইউ, আমার পিছে কেউ নাই, মানে গাইস সেখানে বসে বসে ভিতরে ঢুকতে হয়। এই টাইমের মধ্যে আমার 12টা বাজে দিচ্ছে, ওবায়দুল ভাইয়া তোমার পোর্টালের চক্করে আমার জয় বাংলা হয়ে গেল। অ্যান্ড এদিকে কিন্তু গাইস লাস্ট প্লেয়ার ছিল, স্কোয়াড কিন্তু এখানেই শেষ। অ্যান্ড একটাকে তো আমি ডাউনলোড করে রাখছিলাম, বাট ওটা নাকি রিভাইভ হয়ে গেছে, ওটাকে গেছে আমাদের ফারাবি ভাইয়া মেরে দিয়েছে। তো গাইস কি আর বলবো কষ্টের কথা, তো কষ্টের কথা আর কিছু বলবো না। এখানে কিন্তু গাইস আলিফ ছেলেবেলে মারামারি কাটাকাটি করতেছে। অ্যান্ড ম্যাচের লাস্টের দিকে কিন্তু আলিফের জয় বাংলা জয় বঙ্গবন্ধু হয়ে যায়, তোমরা তো দেখছিলাই। তারপরে ওবায়দুল ভাই কিন্তু ডাইরেক্ট রাশ করে দেয়। ওবায়দুল ভাই রাশ করে না ভাই, রাশ করা যাবে না, ওবায়দুল পারান্ত ভাই ডোন্ট রাশ ব্রো। এন্ড তারপরে মোটামুটি ফুল ড্যামেজের চেষ্টা, এন্ড চেষ্টা তো চেষ্টা, তারপরে আর কি ওবায়দুল পারান্ত ভাই বাম দিকে যাচ্ছেন, যেতে যেতে পথে আমাদের ফারাবি ভাই, অলিউল্লাহ ফারাবি ভাই, ইউ আর প্রো ভাই, তোমাকে র্যাঙ্কে থেকে টুর্নামেন্টে এনে তো আমরা মানে পুরো শিওরিত। অলিউল্লাহ ফারাবি ভাই, ইউ আর প্রো ভাই, তোমাকে র্যাঙ্কের থেকে টুর্নামেন্টে এনে তো আমরা মানে পুরো শিওরিত। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। উরি ভাই হকাই ইন দ্য চ্যাট। যদিও গাইছে আমাদের ফারাবি ভাইয়ের ডিভাইস একদম লো, বাট তবুও অ্যাকুরেসিটা কিন্তু মারাত্মক। বাট কথা হচ্ছে মাঝে মাঝে তো এমন এলাইট থাকবে, ফোন লো ডিভাইসে টুর্নামেন্টে কি অবস্থা হতে পারতো বুঝতে পারতেছো। আমরা 8 GB 12 GB নিয়েও আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, কষ্টের কথা কি আর বলবো। মানে আমার রেকর্ডিং করতে হয়তো মেনলি, তার কারণে গেছে আমার গেম প্লে ওইরকমভাবে আমি ঠিকঠাক করতে পারতেছি না। এই রেকর্ডিংয়ের মধ্যে গাইস এত বড় টুর্নামেন্টের ভিতরে এতটা চাপ থাকে, টিম লিড দিতে হয়, অনেক কাহিনী। এই ভাই আসতে তার মধ্যে ঘটনা হচ্ছে রেকর্ডিং করলে আমার যদি নর্মাল ফোনের FPS 170 হার্জ নাকি 174 এমন একটা ডিসপ্লে রিফ্রেশ রেট, বাট রেকর্ডিং করার পরে আমার রিফ্রেশ রেট চলে মেবি 70-80-তে, মানে নর্মাল ডিভাইসের মতো হয়ে যায়। তো স্কেয়ার করবো সেটা পরে কথা নয়। ফাইনালি কিন্তু এই ম্যাচটা আমাদের বুইয়া, বাট আমার 0 কিল, সেটা পরে কথা নয়। ফাইনালি কিন্তু এই ম্যাচটা আমাদের বুইয়া, বাট আমার 0 কিল। এতদিন অডিয়েন্সদের বোকা চন্দ্র বানিয়ে আসছে, এখন কোথায় যাবা ভাই, কার সাথে লাগতে আসছো? আগেই বলে দিয়েছিলাম, উপদেশটা টিকটকেও আপলোড দিয়েছিলাম। যাই হোক আমি একটু ধরি, বেশি ধরবো না, বেশি ধরলে আরে যাই হোক একটু অল্প একটু ধরে। সে নিজেই বলতেছে অলিউল্লাহ ফারাবির নর্মাল ডিভাইস, আর সে নিজেই কি বলতেছে তার ডিভাইস নর্মাল হয়ে যায় স্ক্রিন রেকর্ড করার কারণে। গাইস বাংলাদেশ টপ 1-এর ফোনের নাম কি তার ভিডিও দেখলেই কিন্তু পাওয়া যাবে। তার ফোন হচ্ছে Asus ROG 7, তার আগে ছিল Asus ROG 6। এখন যদি আমি বলি
ফ্রি ফায়ার কমিউনিটিতে অ্যাসুস রক 6-7 বা ভালো ভালো ডিভাইসে টুর্নামেন্ট স্পোর্টস যারা খেলে তারা রেকর্ডিং কি দিয়া করে? ওই তাদের রেকর্ডিং আমি যা করি ভাই, আমি পিছন থেকে ক্যামেরা ধরে রাখি। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, আসল প্রমাণ তো এখন শুরু হইতে যাচ্ছে, মাত্র মুখ খোলা শুরু করছি, এতক্ষণ তো মুখ খুলছিলাম। অডিয়েন্স রে বোকাচন্দ্র বানাও, নিজে বোকাচন্দ্রা। ছোট ছোট অডিয়েন্স, ছোট ছোট অবলা যারা বোঝে না তাদের হুট করে একটা বুঝ দিয়ে দিলে আর হয়ে গেল। এইখানে আমার এত কেন লাগতেছে, এখন একটু বলবো, এখন আর মুখ তো আর অফ হবে না ভাই, মুখ তো খুলে ফেলাইছে। আগেই বলছিলাম আমার সাথে লাগতে আইসো না। আমি হুমকি কেন দিয়েছিলাম অলরেডি লেজেন্ডরা বুঝে গিয়েছে বড়। তো এইখানে অলিউল্লাহ ফারাবি হচ্ছে আমার পার্মানেন্ট প্লেয়ার, আমার আইডির পার্মানেন্ট প্লেয়ার ছিল, মানে ছিল আমার আইডির পার্মানেন্ট প্লেয়ার ছিল ওই রকম প্রান্ত দাদা যেরকম ছিল, লাগছেনি খেলা। এখন যাদের মাথায় একটু হলেও ব্রেন আছে তারা ভাববে কি রে ভাই, অলিউল্লাহ ফারাবি উবাইদুল্লাহর পার্মানেন্ট প্লেয়ার, প্রান্ত দাদাও পার্মানেন্ট প্লেয়ার, টুর্নামেন্ট খেলতেছে কে? আলিফ, রাত আর উবাইদুল ভাইয়ের দুইটা পার্মানেন্ট প্লেয়ার, আর তাদেরকে সব কিছু দেখাশোনা দেয় কে? এই উবাইদুল ভাই। এখন এইগুলা বলা ঠিক না, বাট প্রসঙ্গ যখন চলে এসেছে আমাকে এই কমিউনিটি থেকে বের করে দেওয়ার, তো আমার আর মতো এই অলিউল্লাহ ফারাবিকে ডিসকর্ড থেকে বের করা হয়েছিল কেন জানো? সে ওই সময় টুর্নামেন্ট খেলতো, তার নর্মাল ডিভাইস ছিল এবং সে একটু পারফরমেন্স করার কারণে তাকে বের করে কাকে নেওয়া হয়? শুভকে, কারণ শুভর ওই সময় খারাপ ছিল, মানে এই গেম প্লে অনেক ভালো ছিল, তো শুভকে নেওয়া হয়। তো শুভকেও কিন্তু বসানো হয়, আবার ভালো প্লেয়ার নেওয়া হয়। যখনই ভালো শোনা দেখো ওইটাই তোমার পছন্দ হয়ে যায়। এখন আমি যদি মুখ খুলি ভাই আমি খারাপ, উবাইদুল ভাই অভিনয় করে রে, এখন মুখ খুলে ফেলেছে, আর কেউ আটকাইতে পারবে না। মাত্র তো শুরু করেছি, পিন কমেন্টেও বলেছিলাম 30% বলছি, 70% পকেটে রেখে দিয়েছি। তো 70% আজকে কত পার্সেন্ট বলি তোমরা একটু ধারণা করে বুঝতে পারবা। যাই হোক, আমার যারা ভাই বেরাত আছে তারা তো লেজেন্ড, তারা অলরেডি বুঝে গিয়েছে আমি কি তাকে স্ট্রাইকের জন্য হুমকি দিয়েছিলাম নাকি আমার মুখ খুলবো সেই বিষয়ে হুমকি দিয়েছিলাম। রাত কিন্তু ঠিকই জানতো উবাইদুল ভাই মুখ খুললে কি হবে, সে একটা মিথ্যা অভিনয় বানাইলো যাতে আমি মুখ না খুলতে পারি। স্ট্রাইকের মামলা আমার উপরও দিল। আমাদের ফেভারিট ইউটিউবার, তোমাদের ফেভারিট ইউটিউবার, সবার ফেভারিট ইউটিউবার টুকাই টপান। আল্লাহ, আমি এটা কি করে ফেলাইছি? টুকাই টপান আমার তো শেষ আজকে। সরি ব্রো, সরি তো সব অডিয়েন্সের কাছে সরি টুকাই টপান বলার জন্য। যাই হোক, বাংলাদেশ টপ 1। এখন আমি এই প্রমাণটা দিব, আমার টুর্নামেন্টের প্রতি আগ্রহ ভালোবাসা হুট করে চলে আসে। আমি টুর্নামেন্ট খেলেছি কিনা, আমি কোনোদিন টুর্নামেন্ট খেলছি কিনা, আমি টুর্নামেন্ট খেলেছি। তো এটা পারলে মিথ্যা প্রমাণিত করে দেখায় ব্রো। চলো ক্লিপটা দেখাই না। আরে ক্লিপ না দেখালে যাদের মাথায় বুদ্ধি নেই তারা বুঝবে না, তাদের বুঝাইতে হবে। তো এই কারণেই তো এত প্রমাণ, এত বড় ভিডিও মুভিতে পরিণত হতে যাচ্ছে। 60 মিনিট কি হবে পার? মেহেদি কি পারবে? মেহেদি কি পারবে একটা ওয়ান ট্যাপ কানেক্ট করতে উইথ এসি লেফট পিকে ইউএমপি? মেহেদি রাইট প্লেয়ার, মেহেদি রাইট থেকে হ্যান্ড ড্যামেজ খাবে, কোডা ইউজ করা হবে, মেহেদি রেডি আসবে এবং মেহেদিকে কনফার্ম করবে। ওবাইদুল ভাই ড্যামেজ খাচ্ছে খানিকটা, ডাবল স্নাইপার তার কাছে আছে, স্কাইলার ইউজ করা হবে, উপর থেকে গ্র্যাপলিং থাকবে, ওবাইদুল ভাইকে নক করা হবে। Adil is knocked out. আমার কি ফাইন নো আইডিয়া। 15টা প্লেয়ার। ওকে, আর একটা ফাইটিং ইস্ট আমরা দেখতে পারবো, মাহফুজকে দেখতে পারবো, মাহফুজের ইনফেবিলিটি, মাহফুজের সাথে ব্যাক টু ব্যাক শটগুলো চলে যাবে। মাহফুজ এখানে লঞ্চ প্যাড একটা ইউজ করবে, সামনে ব্যাকে চেস করা হচ্ছে মাহফুজের সাইড থেকে, মাহফুজ সামনের দিকে চলে যাবে। সামনের প্লেয়ার এখানে যে কোনো মূল্যে বেঁচে বেরোতে চাই, একটা ওয়াল প্যাক আমরা দেখতে পারবো, প্লেয়ারটা হয়তো বা নিচ দিকে চলে যাবে। ওকে, ফাইনালি পিছন থেকে নক করে দেওয়া হবে এবং কিলটা কনফার্ম করা হবে। ওবাইদুল কিল কনফার্ম করবে। 4 আর 3 7 9 কিল এখানে করে ফেলা হবে। মাহফুজকে আমরা দেখতে পারবো, মাহফুজ এখানে ইনফ্যাক্ট নিয়ে আর একটা নক বের করে দিবে। কুকারকে আমরা দেখতে পারবো, কুকারের কিল কনফার্ম করা হবে। M2B ডাবল স্নাইপার আমরা দেখতে পারবো, ডাবল স্নাইপার কারো কাছে ছিল, আলফাজের কাছে একটা ছিল। ইফতাল হক আমরা দেখতে পারবো, ইফতাল হক আনা হয়েছে। ওবাইদুলদের এই ম্যাচে ভালো যাওয়া জরুরি। 4 8 10 11 কিল করে বসে আছে ওবাইদুল কাছে ডাবল স্নাইপার। ওবাইদুল কি করতে পারে এবং আইএফ তালহাক আমরা দেখতে পারবো, আবার কিলটা দিয়ে দেওয়া হবে, আবার রিভাইভ করে দেওয়া হবে। ওবাইদুলের কাছে দিয়ে পরে প্লেয়ারকে স্পট করা হবে, চোখকে কানেক্ট করা হবে, আর একটা শট করা হচ্ছে। M8B তার কাছে একটা আছে। এইবার এই প্লেয়ারটাকে নক দেওয়া উচিত ছিল, একটু অ্যাকুরেসির দিকে খেয়াল দিতে হবে। এই শট কানেক্ট করা উচিত ছিল, প্রথম শট কানেক্ট হওয়ার পরে প্লেয়ারটা just দাঁড়ায় ছিল।
তো 11টা প্লেয়ার লাইভ এখনো, আরো একটা শট, ওকে ফাইনালি এবার নকআউট চলে আসছে, এবার কিলও চলে আসবে ওবাইদুলের, কিং এর কিল কনফার্ম করা হবে, 10টা প্লেয়ার লাইভ, যেখানে আরো একটা কিল ওবাইদুলের কাছে চলে যাবে। লং রেঞ্জের রিফাইনারিতে বসে তারা জাস্ট আশেপাশে টিমগুলো ফাইট করতেছেন, তারা গেট কিপটা দিচ্ছে, চ্যাম্প এখানে কনফার্ম করবে রেডের কিল কনফার্ম করা হবে চ্যাম্পের সাইড থেকে। অ্যান্ড ওবাইদুলরা যে কোনো মূল্যের মানে প্লেয়ার তো লুজ করতে চাই না, তার পাশাপাশি তারা এই ম্যাচটা বুয়াতেও কনভার্ট করতে চায়, কিন্তু তাদের হয়ে গেছে অলমোস্ট একটা বুয়া হয়তো বা তাদেরকে কোয়ালিফিকেশন পয়েন্টটা এনে দিতে পারে। তো দেখা যাক তারা কোয়ালিফিকেশন পয়েন্টটা পায় কিনা, তারা কোয়ালিফিকেশন পয়েন্ট করতে পারে কিনা। ক্যারির এখানে কিছু হেডশট কানেক্ট করতে হবে এবং অসাধারণ কিছু পুল অফ করতে হবে যদি ক্যারি এই ক্লাসটা মারতে চায়। এমফাইনারির প্রথম শট ক্যারি, দ্বিতীয় শট ক্যারির, তৃতীয় শট ক্যারির, প্রথম নক ক্যারির, আরো একটা শট ক্যারির, বাট ফাইনালি ক্যারি কিল করা হবে কনফার্ম। এন্ড এখন একটা ক্লিয়ার 4v4, প্রথম প্লেয়ারকে নকআউট করা হবে ওবাইদুলের সাথে, আরো একটা কিল ওবাইদুলের সাথে কনফার্ম করা হবে, আলফাজের কিল কনফার্ম করা হবে। তো একটা ক্লিয়ার 4v3 এর ফাইট আমরা দেখতে পারবো, চ্যাম্প তালহা লিচু ভার্সেস ওবাইদুল। এন্ড দেখা যাক চার কিল করে প্রথম করে বসে আছে, আরো কিছু শট এখানে করা হবে, আর একটা নক এখানে দেখতে পারবো। লাস্ট ম্যান স্ট্যান্ডিং ইজ আইএফ তালহা, তার কিলও কনফার্ম করা হবে এবং তার কিল কনফার্ম করার সাথে সাথে কালাহারিতে নিজেদের বুয়াটা কনফার্ম করে ফেলবে ওবাইদুল ভাই এন্ড তার টিম। এন্ড আজকের 3টা ম্যাচ আমরা শেষ করলাম। যদি কিল সংখ্যা বলি 5-5-10 16 কিলের একটা বুয়া আমরা দেখতে পারবো ওবাইদুল ভাই সাইড থেকে। অন্যদিকে তো এই টুর্নামেন্টে আমি নিজেই কিন্তু পারফরমেন্স করি এবং কিন্তু ট্রেনিং রাউন্ডে যে গেম প্লে চলছে এটা আমারই গেম প্লে চলতেছে। এখন বাংলাদেশ টপন বলবে এতদিন পরে পিসিটিসি বানায় গেম প্লে একটু ভালো করে সে টুর্নামেন্টে শিফট হতে যাচ্ছে। ওয়েট আমি বাংলাদেশ টপনকে হাতে মানে সে আমার ছোট ভাইয়ের মতো, যখন তার কথাগুলোর মুখ খারাপ হলো কি আর বলবো, যাই হোক তাকে আমি এতটাই ক্লোজ বানাইছি, এতটাই ছোট ভাইয়ের মতো রাখছি। এখন বলবে যে এই খোঁটা কেন দিলেন, সে নিজের মুখে কিন্তু গত ঈদের একটা কথা বলছিল যে এই ঈদে তাকে ঈদ বোনাস দিছি সবচাইতে বেশি নাকি আমি, কিন্তু আমি ঈদ বোনাসটা একদম মজা করে এবং মানে কি বলবো আর অনেক কম দিয়েছিলাম, অনেক কম, কিন্তু সেটাই হয়েছিল সবার থেকে বেশি। তো যাই হোক টাকা নিয়ে কথা উঠছে সেই বিষয়গুলো তো তোরবো। এখন হচ্ছে আমার বিষয়টা টপিক ধরলে আমার গেম প্লে এখন ইমপ্রুভ হয়েছে, ভালো হয়েছে। এখন আমি এই জন্য আমি তার সাথে বেইমানি করে কি টুর্নামেন্ট করে তাকে সাপোর্ট করতেছে না এমন কোনো কিছু না। তোমরা বর্তমান র্যাঙ্ক পুশের অবস্থা জানো, বর্তমান কি 2 বছর যাবত আমার আইডি ব্ল্যাকলিস্ট, আমি এক সিজনেও আইডি টিকাইতেই পারি না। তো আমি কি করবো, আমি কি চাটাচাটির ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো নাকি টুর্নামেন্টের ভিডিও আপলোড দেবো? বাংলাদেশে যদি সবাই টুর্নামেন্ট খেলে আমি কেন পারবো না? মূল ঝামেলা হচ্ছে এটাই, আমি টুর্নামেন্টে আলাদা হব, সে আমাকে টুর্নামেন্টে আলাদা হতে দিবে না, কারণ সে জানে আমার কাছে এমন প্লেয়ার আছে আমার আইডিতে। এই ভিডিও টপন স্কোয়াডে যখন আসছি তখন থেকে আমার আইডিতে ফুল স্কোয়াডের ভিতরে সব থেকে ভালো প্লেয়ার আমি রাখছি, যার ভিতরে একটু নাম যদি নাই বলি তাহলে হবে না, যাদের নাম মনে আছে অবশ্যই বলবো। পিসি প্লেয়ার ভিতরে আমার আইডি খেলছে নাবিল, আলিফ, সাকিব মল্লিক, রিয়াজ, তামিম, সাকিব, এমনকি বাংলাদেশ টপন আইডিতে 4 থেকে 5 সিজন টানা টপ অন মারছে সেই ইভন ভাইও কিন্তু আমার আইডি খেলেছে। তো তারা কিন্তু আমার পার্মানেন্ট প্লেয়ার না, তারা আমার প্লেয়ার না, আমি এটা কখনোই দাবি করবো না, তারা আমার আইডি খেলেছে। আমি এটাই বোঝাতে চাইছি আমার আইডিতে এই স্কোরের জন্য আমি কত ভালো প্লেয়ার রেখেছি, বাংলাদেশের সেরা লেজেন্ড আমি আমার আইডিতে রাখার চেষ্টা করেছি। আর আমি মাত্র যাদের নাম বললাম তারা ফ্রি ফায়ার কমিটির ভিতরে পিসি লেজেন্ডের ভিতর, কিন্তু তাদের নাম অবশ্যই আসবে। আর এইখানে প্রসঙ্গ কিন্তু আরো ভাই আমি প্রমাণ দিলে তোরা মরে যাবে ভাই। এখন আমি তোমাদেরকে বলবো আমার আইডিতে ফোন প্লেয়ারও কিন্তু পার্মানেন্ট সব সময় 4-5 জন থাকে। যেমন আমি সবার আগে এখন আমার আইডিতে একটা প্লেয়ার পুরনো সাদাতের নাম বলবো, কারণ সে এখন আমার পাশে অলরেডি দাঁড়িয়ে আছে, কিন্তু অনেকেই দাঁড়ায় নাই ভয়ে, তো তারা কিন্তু আমার বিরুদ্ধেও যায় নাই, কখনো যাবেই না, কেননা তারা মির্জাফর না, তারা ভয়ে মানে থরফর হয়ে গেছে। কি উবাইদুল ভাই কার সাথে টক্কর দিয়ে দিছে ভাই, বাংলাদেশ যার ফ্যান বাস এতটাই বেশি, কোনো টুর্নামেন্টে গেলে শুধু ভিউ আর ভিউ, আমি তো ভিউর জন্য কোনো কিছু করি না ব্রো, যেটা সত্য এটা আমি তুলেই ধরবো। তো আমার ফোন প্লেয়ার পার্মানেন্ট সবসময় 4-5 জন থাকতো, তাদের নাম একটু আমি বলি, সাদাত, অলিউল্লাহ ফারাবি, প্রান্তত ছিল, আরো এনামুল, আরো খুঁজলে অনেক বের হবে ভাই, অনেক সৌরভ, লুলুবু, দুর্জয় ভাই,
আরো কত বের হবে, আমি খুঁজলে বিশ্বাস করো আমার আইডিতে এত প্লেয়ার খেলে গেছে কি বলবো আর, অনেক ভালো ভালো প্লেয়ার আমার আইডি খেলে গেছে, অন্তর খেলে গেছে, রাতুল খেলে গেছে, মানে কি বলবো আর, আমি যদি নাম খুঁজতে যাই নাম লিস্ট করতে বসি অনেক নাম বেরোবে, কিন্তু আমার আইডিতে সবসময় 4-5 জন পার্মানেন্ট থাকতো। সেই কথা বলছি, পার্মানেন্ট কে কে, সবার পুরনোর ভিতরে হচ্ছে এনামুল সাদাত, তারপরে হচ্ছে আরো একজন অনেক পুরানো ছিল, তার সাথে গ্যাঞ্জাম একটা ঝামেলা হয়, সেই টপিকটা তরিত বলো। ওই সময় কিন্তু আমি তোমাদের দেখাইছি আমার আইডির নামও ছিল হামজা ওবায়দুল। হামজাও কিন্তু এক সময় আমার আইডিতে পার্মানেন্ট ছিল। তো হামজা কেন বের হয়ে গিয়েছিল, বড় একটা গ্যাঞ্জাম হয়, গ্যাঞ্জামটা কি নিয়ে হয়, আমার আইডি হ্যাক হয়ে গেছিল। আমার আইডি অনেক মানুষ খেলছে, আমি যদি নাম লিস্ট করে বইতাম ভাই আরো কত নাম বেরোতো। আমার আইডি খেলছে জয়, সাদির একটা ফ্রেন্ড ছিল, আরো অনেক নাম, বিশ্বাস করো ভাই আমি ভুলে গেছি তাদের সাথে আমি যে চলাফেরা করছি আমার মনে আছে, বাট আমার নামগুলো স্মরণ নাই। আরে ভাই বাদ দে ভাই, এইগুলো টপিক আমি পরে তুলবো। যারা র্যাঙ্ক পুশ করে গ্র্যান্ড মাস্টার পুশ করে তারা সবাই জানে যে আমি বাংলাদেশের কত ভালো ভালো ফোন প্লেয়ার আমার আইডিতে রাখছি। আমার কি দেখা থাকছে ভাই, আমি কি বেঈমান, আমি অভিনয় করি, তাদের সাথে আমি অভিনয় করছি, তারা আমার সাথে সব সময় থাকছে, পাশে থাকছে। আমি এতগুলো প্লেয়ারের নাম বলছি, একটা প্লেয়ার আমার বিরুদ্ধে দাঁড়াই করাতে পারবে না যে তাদের হক আমি মেরে দিয়েছি, তাদের হক নষ্ট করি, তাদের হকের যে পাওনা ছিল তাদের আমি দেই নাই। যাই হোক, আমি কাউকে খুঁড়া দিব না, তোমরা আমার আইডি খেলছো, আমার গর্ব ভাই, তোমাদের মতো ভাই বেরাদার আমার লাইফে আসছি খেললা গেছো আমার আইডি। ইভেন কি তোমরা এই র্যান্ড মাস্টার রিজন টপ অন পুশে অনেক হেল্প করছো। এখন একটা প্রসঙ্গ আসবে, এত প্লেয়ার দিয়ে আমি কি করবো, এইটা কিন্তু সবাই জানে আমার অডিয়েন্স। আমি কিন্তু বর্তমানে সৌদি আরবে শিফট হয়েছি। যখন আমি সৌদি আরবে আসি আমার পরিস্থিতি অনেক খারাপ ছিল, আমার জবটা অনেক মানে একদমই মানে কি বলবো, আমার জবের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি আমার ডিউটি করে আমি কুলাইতে পারতাম না। তো যাই, এই কথা আমি কখনোই স্বীকার করবো না যে প্রান্ত আমাকে ভিডিও দেয় না, ওই ভিডিও আমার চ্যানেলে আপলোড দেয় না। হ্যাঁ, প্রান্তর ভিডিও আমার চ্যানেলে আছে, তাহলে প্রান্তর ভিডিও যদি আমার চ্যানেল আপলোড দেওয়ার কারণে আমার চ্যানেল প্রান্তর হয়ে যায়, প্রান্ত আমার কাছে এত টাকা পায়, তাহলে বাংলাদেশ টপ ওয়ান সাকিব মল্লিক তো তোমার আইডি খেলছে, তার ভিডিও তুমি তার ভিডিও তুমি তোমার চ্যানেল আপলোড দিয়েছো। ইভন ভাই তোমার আইডি খেলেছে, ইভন ভাই খেলছে সব চাইতে বেশি, আর ইভন ভাই 5 থেকে 6 সিজন টানা তোমাকে টপ অন মেরে দিয়েছে। তোমার ননিত তুমি টপ অন মারো না, ইভন ভাইয়ের ওইটা দিয়ে টপ অন মারে দিয়েছো, কারণ ইভন ভাইটা বড় ছিল মানে মন। ইভন ভাইয়ের সাথে তুমি কি করছো এইটা আমি সব রেকর্ডিং করে রেখেছি। ইভন ভাইকে তুমি যে পেমেন্ট দিছো, ইভন কার সিগারেট খাওয়ার টাকাই হইতো না, নেট বিল দেওয়ার টাকাটাই হইতো না, তার সাথে তুমি কত বড় বেইমানি করছো। তাহলে 1 মিলিয়নের চ্যানেলের সাথে তোমার বিচি দুটো বিক্রি করা লাগবে, কেননা তুমি যাদের সাথে বেইমানি করছো তাদের আমি অনুমতি দিয়ে দিলাম এই ভিডিও থেকে রিয়াকশন নিয়ে তোমরা তোমাদের মতো ভিডিও আপলোড দিতে পারো। আর প্রমাণ দেওয়ার জন্য আমি আসি, লাস্টের দিকে আমি প্রমাণগুলো দিচ্ছি না, আমার কাছে অবশ্যই প্রমাণ আছে, অডিয়েন্স প্রমাণ চাইলে আমি দিব। কেননা তুমি বাংলাদেশ টপ অন নাম করার পিছনে টানা 5-6 সিজন টপ অন মারছো, আর 5-6 সিজন টপ অন মেরে দিয়েছে ইভন ভাই। আর ইভন ভাই একসময় এতটাই পিছতে ট্রেন্ডিং এ ছিল যে যার আইডি দিয়ে যেত সেই টপ অন মারতো। ইভন ভাইয়ের দাম উঠতে এক সিজনে 1 লক্ষ টাকা পর্যন্ত উঠছে। ইতিহাস ভুলে গেলে চলবে না বড়। ইভন ভাই যখন তোমার আইডি থেকে বের হয়ে গেছে তারপর থেকে তুমি এক সিজনও টপ অন মারতে পারো না। লাস্ট যে সিজন টপ অন মারছো আমি আমার আইডি পুশ অফ করে দিই। আমার প্লেয়ার প্রান্ত মাহফুজকে আমার প্লেয়ার আমি বলবো না, মাহফুজ আমার ভাই বিরাদার হিসেবে আমার আইডি খেলতো। তারপরে শাহাদাত আমার প্লেয়ার, শাহাদাতও তোমার আইডি খেলছে। ইতিহাস ভুলে গেলে চলবে না ব্রাদার, তুমি ইতিহাস ভুলে যেতে পারো, আমি তো ইতিহাস বলি না। আর আমি বেইমানি কখনোই ক্ষমা করি না, বেইমানদের আর কখনো ক্ষমাও নাই। আমি একটা ক্লিপ দেখাবো যে শাহাদাত আমার আইডি খেলছে কি না। আর বাংলাদেশ টপ অন লাস্ট যে সিজন টপ অন মারছে সেই সিজনটা ছিল 2024 সালের লাস্ট সিজন, মানে 2024 লাস্ট সিজন ছিল হচ্ছে নভেম্বর আর ডিসেম্বর ফুল সিজন কিন্তু বাংলাদেশ টপ অনে থাকছে। তো আমার অবদান আছে কিনা প্রমাণ স্যার কথা বলবোই না ব্রাদার, তুমি টেনশন নিওই না আমার জন্য। ভাই রাতে খেলার জন্য তো এখন তোমার এনে হয়েছিল, মেনলি তো ইস্যু তো রাতেই ছিল। তুমি তো কয়েকদিন খেললা, 6-7 দিন খেলার পরে তোমার সমস্যা হইলো, বললা পরীক্ষার জন্য তোমার বাদ দিলাম। এখন আপাতত আইডির পজিশনও তো বেশি নাই, অনলি 3000, যে কোনো টাইমে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এখন রাতে তো অন্তত আমার তো আর কোনোভাবেই সম্ভব না, আমি পুরো 1 মাস খেলছি, একদম অবস্থা খারাপ হয়ে আছে। আর নেক্সট সিজন রাতে তোমার কেন খেলা লাগবে? নেক্সট সিজন তো রাতে খেলবে ওবায়দুল ভাই, রেডি প্রান্ত দাদা খেলবে, তাই না? তো তোমার করতে আসলো। আর আইডি টিকেই তো না, আদার্স আইডি তো টিকেই না, কয়েকদিন টিকেই তো পুশ অফ। ওইরকম তো সিরিয়াস পুশ তো ওবায়দুল ভাই দিতে যাবে না, বুঝো না জিনিসটা? তাহলে রাতে তোমার কোন দিক দিয়ে প্রেশার আসলো নেক্সট সিজনে? রাতে প্রান্ত দাদা সবসময় আইডি খেলে। যাই হোক, এখন দেখো মেন ব্যাকআপ তো লাগবে রাতেই, বুঝো নাই? তো তুমি 3টার দিকে ঢুকবা,
3টার দিকে ঢুকে ধরো 7টা পর্যন্ত খেললাম, 8টা পর্যন্ত, ওই 4-5 ঘন্টা করে খেললে হবে 3টার দিকে রাতে। শাহাদাত যে আমার পার্মানেন্ট প্লেয়ার এইখানেই বোঝা যাচ্ছে, তার এক্সাম চলতেছে তারপরেও তাকে জোর করে খেলাচ্ছে। আর কখন রাত 3টা থেকে, আর রাত 3টা থেকে আইডি খেলা, বুঝতেছো? রাত 3টা থেকে সকাল 7-8টা পর্যন্ত। তারে কি বুঝ দিল? আমি কখনো পুশ দেই না, সিরিয়াস পুশ দেই না, আমি সিরিয়াস পুশও দেই না, আমি টুর্নামেন্টও খেলতে পারবো না। তাহলে কি আমি কি করব? আমি তোমার গোলামি করবো? আমি তোমার গোলাম, আমি তোমার টাকা খাই, তোমার পরি টুকাই টপ ওয়ান। আমার ভাই ব্রাদার, আরও কি তোমাদের প্রমাণ দেওয়া লাগবে আমার? তারপরেও যদি তোমরা প্রমাণ চাও আমি দিব, নো টেনশন। আমার গুডাউনে মাল ফুরে গেছে নাকি? জিল্লোরে যে গেটে জিল্লো গুডাউনে কি মাল আছে ভাই? আসল মাল তো এখনো ছাড়িই না। এই কি বলিস তুই? তো ওইগুলো রাই খাতে লাইভ স্ট্রিমের জন্য আমি মুখ খুলছি ভাই, এর আর থামবে না। আমি অসুস্থ হয়ে যাবো, আমি টানা 3 দিন যাবত ঘুমাই না, আমার পিসি অফ হয় না। আমি এত কষ্ট করে ভিডিও এডিট করতেছি, পিসি যদি নষ্ট হয়ে যায়, এই ভয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি না, দাঁড়াও। তো আমি 6 তারিখে আমার কমিউনিটি পোস্ট ডিলিট দিয়ে আমি একদম ফ্রি ফায়ার কমিউনিটি সেটা চলে যেতে চাই। কেমন আমার ফ্যামিলি থেকে চাই না আমি এইসব গেম খেলি, এইগুলা করি, কেমন এইগুলা থেকে আমার আর না সে চলাফেরা করা লাগে, এরকম কোনো কিছুই না। যেহেতু টুর্নামেন্ট অ্যাপস নিয়ে আরও টাকা নিয়ে কথা উঠছে, তো ও ও ও ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আমাকে টাকা নিয়েও খুঁচা দেওয়া হয়েছে। তো অবশ্যই আমি কি করি, কোথায় থাকি তোমাদের এখন জানতে ইচ্ছা করতেছে না। আসলে আমি কেমন, আসলে আমি কই থাকি অবশ্যই আমি তোমাদেরকে জানাবো, সেটা জানাবো তোমরা যদি কমেন্ট করে জানতে চাও যে আমি কই জব করি, কই থাকি, আমার কি টাকার প্রয়োজন আছে এই গেম খেলা ইনকাম করে এইখান থেকে চলাফেরা করার জন্য। তোমরা জানতে চাইলে জানাবো, সেটা হচ্ছে আমি কই জব করি সেটাও তোমাদের দেখাবো, আমার রুম পর্যন্ত দেখাবো, আমি কেমনে থাকি সৌদি আরবে সেটাও দেখাবো, কি জব করি সব দেখাবো। তোমরা যদি জানতে চাও তোমাদের কমেন্ট করতে হবে আমার ব্লগ চ্যানেলে। ওই ব্লগ চ্যানেলে আমি ব্লগ হিসেবে আপলোড দিব, আমি যে রুমে থাকি, আমার রুম সহ, আমি যে প্রতিষ্ঠানে জব করি সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। তারপরে তোমাদের মনের ধারণা এমনিতেই পাল্টে যাবে। আসলেও কি আমি টাকার জন্য এত কিছু কোনোদিন করেছি? আমি কখনোই টাকার জন্য এই টপ 1 স্কোয়াডে কোনো কিছুই করি না। এই অফিসিয়াল টুর্নামেন্ট যখনই আসবে আর আমি স্কোয়াড বানাই, তখনই রাত আমার সাথে মানে কি বলবার, সে আমাকে স্কোয়াড বানাইতেই দিবে না, সে আমার অফিসিয়াল টুর্নামেন্ট খেলতেই দিবে না। মানে কি বলবার, আমি কি তার প্লেয়ার? আমি কি তার গোলাম? ভাই রে ভাই, খাই পরি, নিজের সব কিছু করি, তারপরে অনেক কিছু স্যাক্রিফাইস করছে এই স্কোয়ারের জন্য। তো এই স্কোয়ারের জন্য আমি কি করছি অবশ্যই আমি তুলে ধরবো, সব কিছু তুলে ধরবো। এত বড় ভিডিও যারা দেখছো তোমাদেরকে মানে কি বলবো আর অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। তোমরা প্রমাণের জন্য আসছিলা, প্রমাণ কিন্তু পাওয়া গেছো, আরও অনেক প্রমাণ আছে ভাই রে ভাই। আমি কি বলবার, আমি যদি 10 ঘন্টার ভিডিও বানাই তাইলে হয়তো সব কিছু তুলে ধরতে পারবো। আশা করি আর বুঝতে বাকি নেই আমি রাতকে হুমকি দিয়েছিলাম স্ট্রাইক মারার, নাকি আমার মুখ খোলার হুমকি দিয়েছিলাম। রাতের একটা স্কোয়াড আমি বানাই দিয়ে যাব। তো রাত অবশ্যই ভিডিওটা রাত তুমি দেখতেছো এবং তোমার স্কোয়াড মেট সবাই মিলে হয়তো একসাথে বসে দেখতেছো। এই বিষয় নিয়ে মুখ খুলবো, আরও সব বিষয় নিয়ে মুখ খুলবো, ইভেন কি এই টপ 1 স্কোয়াডের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি মুখ খুলবো। কারণ তুমি একা এখন পারবা না ভাই, তোমার একটা স্কোয়াড করে দিই আমি, দাঁড়াও 1 মিনিট। আর একজন আছে সে হুদাই লাফালাফি পারে, সব জায়গায় লাফালাফি পারে। এসআরবির যখন ধরা পড়ে সব কিছু থেকে, সেখানেও সে বলেছিল তার চ্যানেল ডিলিট করে দেবে, তো তাকেও তোমার স্কোরে দিলাম। মানে সে আর কেউ না, বাংলাদেশের ঐতিহাসিক লেজেন্ড পিসি প্লেয়ার অলিভ গেমিং। আরেকজন কম লাগতেছে, সে হলো তোমার সাবেক টিমমেট মানিক গেমিংকে তোমার স্কোরে দিলাম। এই কারণে আরও একটা কথা বলবো, ওই জিল্লু টোট আর কত ঘুমাবি? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো সেই একা একা হইতে হইতে সে 4টা আইডি নিয়ে 2024 সালের এপ্রিলে র্যাঙ্ক শুরু করে দেয়, আমার টিম থেকে বের করে দেয়। আমার টিমে সে ছিল, পরে কিন্তু আমি তাকে নিয়ে টিম বানাই, তারপরে সে আমাকে ছাইরা দিয়ে চলে যায়। কারণ আমার টিমে কখন কিন্তু মানিক ছিল না, কারণ এই ওবায়দুল ভাইয়ের কারণেই মানিকের সাথে টুকটাক আমার অনেক সম্পর্ক আছে, বাট স্কোয়াড মেটটা চেঞ্জ হয়েছে এই ওবায়দুল ভাইয়ের জন্যই। নাহলে মানিক আমার পার্মানেন্ট ছিল, মানিকই থাকতো এই পর্যন্ত। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আচ্ছা গাইস, এটা হচ্ছে মানিক গেমিং এবং রাদের কাছে প্রশ্ন, কেননা রাত এখানে বলছে আমার কারণে নাকি সে মানিক গেমিং এর সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। আমি রাত এবং মানিক গেমিং কে জিজ্ঞাসা করব, যখন মানিক গেমিং স্কোয়াডে ছিল তো টপ 1 কি ফেয়ার ভাবে রাত মারছিল নাকি মানিক গেমিং এর আইডি ব্যান হয়েছিল, তো সেটা দেখাবো। আর এই ভিডিওতে না মানিক গেমিং এর কোন আইডি ব্যান হয়েছিল, মানিক গেমিং এর আইডি ব্যান হয়েছে গ্যারেনা, আমি নিজে করছি না, গ্যারেনা চাচা নিজে করছে, যে সেইখানে হ্যাক প্যানেল ইউজ করার কারণে ব্যান হয়ে গিয়েছিল। তো মানিক গেমিং ভাই সরি, আপনাকে কেন টানলাম, রাত টানেছে তাই আমি টানলাম। তো এই স্কোয়াড বানাই দিয়ে গেলাম, তো খেলা হবে 1 ভার্সেস 4, আমি একা তোমরা 4 জন, আর তো খেলা হবে 1 ভার্সেস 4। একা খেলে মজা পাইতাছি না ভাই।
আসো খেলবো। তো আমার ভাই বিরাদার, তোমাদের উপর বাকিগুলো ছেড়ে দিলাম। কোনো জায়গা মিস্টেক থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, পরবর্তী ভিডিওতে বিষয়টা ক্লিয়ার করব। আরও কিছু বলার আছে? এই শোনো বলার আছে, ওয়েট, কই যাও? আর বলবো, আর অল্প একটু বলি, আমার নামে যে এতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব কিছু প্রমাণ আমার কাছে রেডি আছে, নো টেনশন। যারা আমার ভাই বিরাদার, তোমরা নিশ্চিন্তায় থাকতে পারো। তোমাদের উবাইদুল ভাই কি হকের জন্য লড়তেছে, কির জন্য লড়তেছে, কেন লড়তেছে, এই স্কোয়াডে কি করছে না করছে, যত হাজার কোটি প্রশ্ন আছে আমি সব প্রমাণ করব, নো টেনশন বড়ো। ইনশাল্লাহ 1 vs 4 খেলেই জিতবো। তো প্রান্ত তো আমার নামে ভিডিও বানাইছে, সেই বিষয়ে কি কিছুই বলবো না? তো প্রান্ত কেন ভিডিও বানাচ্ছে আমার বিরুদ্ধে? অবশ্যই মানুষ বুঝে গিয়েছে যে ভিউ এর লোভে। তো প্রান্ত, তুমি তোমার রাতকে বাঁচাও, তারপরে তোমার বিষয়টা আমি দেখতেছি ব্রো। তো আরেকটু তো বলতে হবে। তো বাংলাদেশ টপ 1 আর্মির ভয়ে বা বাংলাদেশ টপ 1-এর এত ভিউ, এত ফ্যান ব্যাস, এই ভয়ে অনেকেই মুখ খুলতেছিল না, মানে সত্য জানে। তো আমাকে বারবার বলছিল ভাই টানেন না, সত্য জানে, কিন্তু বাংলাদেশ টপ 1-এর ফ্যান ব্যাসের ভয়ে মুখ খুলতেছিল না। তো তোমাদের কি আরও এই ভিডিও দেখার পরে ভয় আছে? ভয় না থাকলে তোমরা নিশ্চিন্তা এইখান থেকে ক্লিপ নিয়ে যে কোনো কিছু ইউজ করতে পারো, যে কোনো সত্য কথা বলতে পারো। আর সেই কথাটা যদি সত্য হয়, আমি অবশ্যই তোমার সাথেও থাকবো। তো আর বেশি দেরি না করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। না, বিদায় নিতে মনে চাচ্ছে না, আমার ঘুম ধরতেছে না। বিশ্বাস করেন রাসেল ভাই, সেই 48 মিনিট ভিডিও দেখার পর থেকে এই পর্যন্ত আমি কবে খাইছি না খাইছি কিছুই জানি না। যারা আমার ডিসকর্ড সার্ভারে থেকে আমার ভাই ব্রাদার হেল্প করছে একমাত্র তারাই জানে। আমি তোমাকে ছেড়ে দেব না রাত, কথাটা মনে রাখো। কেন আমার সাথে এমন নাটক করলা বড়? তো অবশ্যই রাত, তুমি রিপ্লাই ভিডিও বানাইলে এই দুইটা বিষয় আগে ক্লিয়ার করবা। কন্টেন্ট লেজেন্ড ফেয়ারভাবে হয়েছ, আর মানিক গেমিং ফেয়ার প্লেয়ার ছিল, বা মানিক গেমিংয়ের সবগুলো ব্যাকআপ প্লেয়ার ফেয়ার ছিল, মানিক গেমিংয়ের আইডিতে হ্যাক ইউজ করা হয় নাই। অবশ্যই এই দুইটা প্রমাণ আগে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভাই বিরাদার, তোমরা সবাই ভালো থেকো। তোমরা অনেক টেনশনে ছিল উবাইদুল ভাই কি আসলে হারাই গেল? নো, আমি হারাচ্ছি না, আমি হারাইতে চাইছিলাম, বাট পারলাম না নিজেকে লুকায় রাখতে। অবশেষে বের হয়ে আসতেই হলো, মুভি রূপে বা ওয়েব সিরিজ রূপে। তো তোমরা মুভি নাম দিবা না ওয়েব সিরিজ নাম দিবা দিও, আর মুভির নাম দিলেও কি নাম দিবা সেটাও দিও। তো আমাদের বাংলাদেশের মধ্যে থেকে সুনাম ধন্য সেই সবার ফেভারিট ইউটিউবার টুকাই টপ 1, সরি বড়ো, বাংলাদেশ টপ 1 রেডি তো বড়ো? ভাই টাটা, আল্লাহ হাফেজ। এই জিল্লু, গুডাউনে কি মাল আছে নাকি শেষ? কি কন ভাই, মাত্র তো গেট খুলছেন, গুডাউন তো পুরাই ভরপুর। চালান, আমি আসি আপনার সাথে। ওকে জিল্লু, বাই বাই। ওয়েট আমার ভাই বিরাদার, আমি কিন্তু ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি যে আমি লাইভ স্ট্রিমে গিয়ে আমার চ্যানেল ডিলিট করে দেবো আমি যদি বেঈমান হই। আর তোমরা চারজনও ওপেন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নাও, বেঈমান হলে তোমরাও তোমাদের চ্যানেল ডিলিট করবা। তো আমার ভাই বিরাদার যারা সত্যের পক্ষে আসো এবং আমার বিপক্ষে তারা যাইতে যাচ্ছে, তোমাদের জন্য দুইটা ভয়েস দিয়ে আজকের ভিডিও শেষ করতেছি। আপন পর বুঝি না আমি, আমার জন্য যে আছে তার জন্য আমি সবসময় থাকবো। আর আমার ভাই বিরাদার এই কথাটা সবসময় মাথায় ঢুকে রাখতে হবে, আসল বন্ধু আর ভাই বিরাদার চিনতে গেলে টাকা পয়সা না থাকার অভিনয়টা ঠিকই করতে হবে। আর এটাও মাথায় রাখতে হবে, ভাই বিরাদার আর বন্ধুত্ব কখনো টাকা দিয়েও হয় না ব্রো। বিরতি নিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য, দেখা হবে অনেক তাড়াতাড়ি আবারও।